আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে জি স্যার। শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো আমরা আজকে থেকে একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি। তো আশা করি সবাই আমরা অ্যাক্টিভ থাকবো, কারণ এটা একাডেমিক পড়াশোনা না, একদম ফ্রি। এখানে কোনো মানে চাপাচাপি থাকবে না। দেয়ার উইল বি নো প্রেশার, নো মেমোরাইজেশন। ওকে, জাস্ট টু এনজয় অ্যান্ড লার্ন দ্য স্কিলস। তো এখানে I think most of you are familiar because most of you have come from different batches. There may be some few of you who are outside of my batch, so I think I am already familiar with most of you. And today we are going to start a new journey, that is freehand writing skills. And I think this is very exciting for you, more exciting than the academic academic matter, because this is a skill that you will learn. Because in your academic level you doesn't earn any skill, rather you just memorize and you have to think for your exam and you remain in pressure that you have to do a good result, you have to memorize something, you have to copy or any other things, you have to just make your notes, you have to go through the texts. But here we are completely free. We are free to learn, we are free to enjoy, and we are free to do whatever we like. ঠিক তো? Yes sir. Are you Yes, right? sir. Okay. So Right. there will be sir. no pressure. Actually, there will be no pressure, such kind of exam or anything else. Rather, we will just enjoy the class. হ্যাঁ, মানে এখানে কি বলবো, এই রাইটিং স্কিলসের বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো বা স্পোকেন ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং হয় এ কারণেই যে আমরা এখানে জাস্ট কী করবো, যে ওইরকম কোনো এক্সামের জন্য, রেজাল্টের জন্য, সার্টিফিকেটের জন্য আমরা কিন্তু অত হাইহুতাশ করি না। এখানে বরং আমরা নতুন কিছু শিখি। আর এই শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা হলো your participation, your presence in the class and also participation in the class. It is just a journey step by step to develop your skills. এটা স্টেপ বাই স্টেপ তোমাকে ডেভেলপ করতে হবে। এই এরকম একটা জার্নিতে আমরা এখানে যাচ্ছি এবং আশা করি তোমরা সবাই এখানে অ্যাক্টিভলি থাকবা। জাস্ট আমি কিন্তু আগেই তোমাদেরকে মেসেজে একটা মেসেজ সবসময় বলেছি যে দেয়ার ইজ নো ওয়ে টু লার্ন রাইটিং জাস্ট বাই রিডিং অর ওয়াচিং দ্য রেকর্ডেড ক্লাস। কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য অ্যাক্টিভিটি, ইউ হ্যাভ টু রাইট ডাউন। আমাদের কোর্সটার নাম কি বলো তো? হোয়াট ইজ দ্য নেম? The very first word that is free hand. Free hand মানে কি? হাত ছাড়া লেখা যায়? হ্যাঁ, হাত ছাড়া লিখতে পারবো আমরা? Can you write down anything in without using our hand? No sir. হ্যাঁ, এটা হতে পারে যে it may be because we are now using different AI and they can write down anything just by listening to our voice. হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কিন্তু ভয়েসের মাধ্যমে লিখতে পারি। দ্যাট ডাজন্ট মিন হেয়ার। হ্যাঁ, এটা মানে কি, যে হোয়াট এভার আই উইল থিঙ্ক আই উইল রাইট ডাউন, মানে আমি যা চিন্তা করবো তাই লিখতে পারবো। এটাই হলো ফ্রি হ্যান্ড। নো প্রিভিয়াস নলেজ, নো থিঙ্কিং, নো প্রেশার, জাস্ট আই অ্যাম হোয়াট এভার আই অ্যাম থিঙ্কিং আই অ্যাম জাস্ট রাইটিং। ইট ইজ লাইক ফ্রি থিঙ্কিং, হ্যাঁ, ফ্রি স্পিকিং। উই হ্যাভ নো টপিক টু স্পিক, রাদার we will converse with each other, we will write down whatever I say, you have to write down, or whatever you think you can write down. This is the process, this is the way of freehand writing. Freehand writing এর জন্য আলাদা কিচ্ছু প্রয়োজন নেই। হ্যাঁ, even we don't think about the grammar, though grammar is necessary. Grammar is necessary because in every step, in every sentence, in every writing, there is the presence of grammar. But grammar will come inwardly.
হ্যাঁ, মানে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে তুমি যখন লিখতেছো তোমার গ্রামারের কথা চিন্তা করতে হচ্ছে না, বিকজ ইট কামস স্মুথলি অ্যান্ড হ্যাঁ ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, উইথ ইউর থিঙ্কিং। তোমার থিঙ্কিংয়ের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। আর এটা কি এমনি এমনি সম্ভব জাস্ট রুলস শিখে বা আমি কিছু রুলস শিখে দিলাম তুমি রাইটিংয়ে পাকা হয়ে গেলে এমন কিছু? এটা কি হবে? না স্যার, প্র্যাকটিস হ্যাঁ, এটা হবে না। এটাতে প্রচুর ইন্টেন্সিভ প্র্যাকটিস ইজ নেসেসারি, ইন্টেন্সিভ প্র্যাকটিস, নট সিম্পল প্র্যাকটিস, রাদার ইন্টেন্সিভ প্র্যাকটিস। ইউ উইল মেক মিস্টেক, ইট ডাজন্ট ম্যাটার। এখানে তোমার কেউ জাজ করতে আসবে না, এখানে তোমাকে কেউ পরীক্ষার জন্য চাপাচাপি করবে না। এখানে 4 মাস বলেছি, লাগলে 5 মাস লাগবে, না হলে আবার নেক্সট যে ব্যাচ হবে সেই ব্যাচের সাথে তোমাদের ফেসবুকে যেহেতু আমি লিঙ্ক রেখেছি, এই গ্রুপ বন্ধ হলেও ফেসবুক যে গ্রুপটা আছে সেটা তো বন্ধ হবে না, ওখানে নেক্সট ব্যাচের ক্লাসগুলো আবার অ্যাড হবে। হ্যাঁ, তোমরা ওখানকার সাথে এখানে ক্লাসে যুক্ত হতে পারবা। অতএব যতক্ষণ পর্যন্ত তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে তুমি সাবলীলভাবে না নিতে পারছো ততক্ষণ তুমি প্র্যাকটিস চালিয়ে যাবে এইটা। তবে আমাদের টার্গেট থাকবে যে অবশ্যই আমরা 3 থেকে 4 মাসের মধ্যেই আমরা কমপ্লিট করব, কারণ যে কোনো স্কিলস অর্জনের জন্য 90 দিন এনাফ, 90 ডেজ ইজ এনাফ, হ্যাঁ 90 ডেজ আর এনাফ। কিন্তু সমস্যাটা হচ্ছে এই 90 ডেজের ভিতরে তোমাকে একদম সিরিয়াস হতে হবে, তাই তো? একদম মানে কি বলবো, এখানে তোমাকে ওর মধ্যে ঢুকে পড়তে হবে। ইউ হ্যাভ টু ইমার্স ইউর সেলফ, এনগ্রস ইউর সেলফ ইন দ্য লার্নিং প্রসেস। হ্যাঁ, প্রসেসের মধ্যে তোমাকে ঢুকে ফেলতে হবে। তোমাকে বসে বসে তুমি ভাত খাচ্ছ, মনে মনে ভাবতে আমি এটা লিখতাম। হোয়াট এভার ইউ আর সিইং অ্যারাউন্ড ইউ, জাস্ট রাইট ডাউন। হ্যাঁ, ট্রাই টু এক্সপ্রেস ইউর ফিলিং ইন ইংলিশ, ইন রাইটিং। এমনকি রাইটিংয়ের আগে তুমি থিঙ্ক করো, কারণ আমরা চিন্তা না করেই কি লিখি বলো তো? আমরা কি চিন্তা না করে লিখি? হ্যাঁ, না স্যার, চিন্তা করেই লিখি, কিন্তু আমাদের চিন্তাগুলো এত ফাস্ট হয়ে যায় যে আমাদের মাতৃভাষায় আমরা এত ফাস্ট থিঙ্ক করতে পারি যে উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট থিঙ্কিং এনিথিং, রাদার উই জাস্ট রাইট অ্যান্ড রিড অর এনিথিং উই ক্যান সে। মানে আমাদের চিন্তা করার জন্য যে চিন্তা করতে হবে এই টাইমটুকু থাকে না, আমরা চিন্তা করতেছি আর লিখতেছি, বিকজ আমার চিন্তার সাথে আমার সব কিছু একাত্ম হয়ে গেছে। তো এই জন্য আমাদের প্রথম স্যার, হ্যাঁ বলো। বলছিলাম কি স্যার, এর সাথে যদি একটু গ্রুপ ভার্বগুলো ফেসগুলো নাইডম ফেসটা বোধহয় আপনার ডেরিভেটিভ শর্টগুলো যদি একটু অ্যাড করতেন তাহলে একটু স্যার ভালো হতো মনে হয়। না, যেগুলো অ্যাড করা সেটা আমি করব। আমি যেহেতু জি স্যার। ফ্রি হ্যান্ড রাইটিং এ আছি, আমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো চলতে হবে, ঠিক আছে তো? জি স্যার, জি স্যার। অনেক কিছু জড়িয়ে শেষে কোনো কিছুই হবে না, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এই জন্য তোমাকে চাপাতে হবে, তোমাকে মেমোরাইজ করাতে হবে, এমন কিছু বিষয় আমি দেব না। আমি দিব সিম্পলি ফ্রি হ্যান্ড রাইটিং, মানে তুমি চিন্তা করবা, তুমি লিখবা। এখানে 3টা বিষয় কিন্তু জরুরি। হ্যাঁ, এখানে 3টা বিষয় জরুরি, সেগুলো নিয়ে আমরা প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি ক্লাসে কথা বলবো যে আমরা আসলে কীভাবে আগাবো। আজকে থেকে আমরা শুরু করছি না, কিন্তু আমরা আজকে আমাদের জার্নির বিষয়টা থাকবে যে আমরা কীভাবে এটা নিয়ে আগাবো। এখানে আমাদের কী কী প্রয়োজন, কী কী আমি দিব, কী কী তোমরা দিবা, এবং কী কীভাবে ক্লাসে এগুলো প্র্যাকটিস করানো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একদম ক্লিয়ার আজকে আলোচনা করতে হবে, ঠিক আছে তো? কারণ না বললে তোমরা শুধু মনে করো স্যার রেকর্ড ক্লাস দেখলে হবে, আমি তো ক্লাস করতে পারবো না। এই জন্য কিন্তু আমি একটা মেসেজ আমি ইনক্লুড করেছি, একটা কথা, যে যাদের প্র্যাকটিস করার সময় নেই তারা দয়া করে এখানে যুক্ত হবে না। আমি বলেছি কিনা এই মেসেজ? এটা বলো। জি স্যার। প্রত্যেকের ইনবক্সে যখন আমি মেসেজটা দিয়েছি তখন একটা মেসেজ আমি সবাইকে দিয়েছি যে আমি তোমাকে দয়া করে এখানে ঠকবাজের জন্য নিয়ে আসবো না, তুমি যুক্ত হলে হও, না হলে না হও। কিন্তু একটা কথা আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে তো, যে এই যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে পারবে না বা নিয়মিত প্র্যাকটিস করার মতো প্রয়োজনীয় সময় দিতে পারবে না, তাদের এই কোর্সে যুক্ত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো। আমি অনুরোধ করেছি কিন্তু, ঠিক আছে তো? কারণ এটা একটি প্র্যাকটিস বেস স্কিলস, যেটাতে শুধু নিয়ম জেনে বা বই পড়ে দক্ষ হওয়া যাবে না। এটা কিন্তু প্রত্যেকের মেসেজে এই কথাটা গেছে। অতএব যদি কেউ মনে করে আমি নিয়মিত ক্লাস মিস করব, স্যার রেকর্ড ক্লাসটা পরে দেখে নিব, স্যার আমি এখানে থাকা আমাদের প্র্যাকটিস থাকবে এবং স্টেপ বাই স্টেপ আমরা সেন্টেন্সকে বড় করব। একটা সেন্টেন্স লিখব, একটা সেন্টেন্সকে কমপ্লিট করব, কিন্তু সেই সেন্টেন্সটাকে আমি বুঝে কমপ্লিট করব, ঠিক আছে? আমি বুঝে করব এবং সেই বিষয়ের উপরে আমরা সাবলীলভাবে লিখে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তা এই জন্য আমি আগেই বলে দিয়েছি যে উপস্থিত থাকতে হবে, যথেষ্ট প্র্যাকটিস থাকতে হবে এবং খাতা কলম রেডি থাকতে হবে। এই জায়গায় হ্যাঁ। এখন দেখো, আমরা যদি বলি যে ফ্রি হ্যান্ড রাইটিং আসলে কি,
দেখো এখানে কি বলছে, ফ্রি হ্যান্ড রাইটিংটা আসলে কি। দেখো এখানে কোনো রকম ভুল বা কি হচ্ছে সেটাও চিন্তা করা যাবে না। বলছে ফ্রি হ্যান্ড রাইটিং অলসো নন অ্যাজ ফ্রি রাইটিং ইজ আ রাইটিং টেকনিক হোয়ার ইউ রাইট কন্টিনিউয়াসলি উইদাউট স্টপিং টু এডিট অর ওরি অ্যাবাউট স্পেলিং, গ্রামার অর স্ট্রাকচার। হ্যাঁ, স্পেলিং কি ভুল হবে সেটা পরে, গ্রামার কি ভুল হবে সেটা লেখার শেষে আলোচনা হবে, লেখার শেষে বুঝবো। তার আগ পর্যন্ত আমরা জাস্ট লিখবো এই কথা, আর কিছু না। কিন্তু কি ভুল হচ্ছে, আমার কথা ঠিক মতো হচ্ছে না, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক মতো হচ্ছে না, এগুলো পরে। বলছে দ্য গোল ইজ টু এক্সপ্লোর আইডিয়াস অ্যান্ড জেনারেট কন্টেন্ট ফ্রিলি অ্যালাউইং থটস টু ফ্লো ন্যাচারালি। ইট ইজ অফেন ইউজড অ্যাজ আ প্রি রাইটিং এক্সারসাইজ টু ওভারকাম রাইটার্স ব্লক অর ব্রেন স্টর্মিং। মানে আমাদের যে রাইটিংয়ের স্কিলের যে রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমরা যে চিন্তাভাবনা করি আমরা লিখতে গিয়ে, সেই চিন্তাভাবনাগুলো এখানে করা যাবে না। জাস্ট আমি তোমাকে বলবো তুমি লিখতে শুরু করো, কিন্তু তার আগে অবশ্যই আমাদের লেখার টেকনিকটা জানতে হবে, একটা সেন্টেন্স তৈরি করার টেকনিক জানতে হবে, একটা ছোট সেন্টেন্সকে কীভাবে আমরা এক্সটেন্ড করতে 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 বড় করতে পারি সেই ফ্রেজিং পাওয়ারটা দেখতে হবে, ঠিক আছে। এবং এর সাথে আমরা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছি SLA বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এই ক্ষেত্রে আমাদের গ্রামারের প্রতি একটু মনোযোগ দিতে হবে। গ্রামার কখন প্রয়োজন নেই, কোন ক্ষেত্রে আমরা গ্রামারকে গুরুত্ব দিই না বলো তো? যে কোনো রাইটিংয়ের দুটা উপায় রয়েছে, একটা হচ্ছে কি ফর্মাল, একটা হচ্ছে কি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। প্রশ্ন হচ্ছে দুইটা, ফর্মাল এবং ইনফর্মাল। তুমি যখন ইনফর্মাল হবা এখানে গ্রামারের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা যা শিখছি বা পড়ছি এটা কি ইনফর্মাল বলো তো? সম্পূর্ণ ফরমাল। যেহেতু এটা ফর্মাল, তো এখানে তো তুমি ফুল সেন্টেন্স, তাই তো, তারপর হচ্ছে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক তো তুমি করতে পারবে না। আর যেহেতু আমরা ছোটোবেলা থেকে শিখি নাই, অতএব ওই বারবার এক কথা বলে কোনো লাভ নাই, ওই এক কথা বলে কোনো লাভ নাই যে গ্রামারের প্রয়োজন নেই, গ্রামারকে গুরুত্ব দেওয়া যাবে না। এই কথার এদিক ওদিক করেই তো আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে। এই একই জিনিসকে বারবার বলছি, বারবার করতেছি, কিন্তু গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আমরা 50 বছর শিখেও আমরা সেই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে আছি। সো আমরা এখানে ইনফর্মাল কোনো কিছু শিখছি না, আমরা শিখছি হচ্ছে ফর্মাল। একাডেমিক মানেই ফর্মাল, আর যখন ফর্মাল আসতেছে অটোমেটিক তোমার গ্রামারের ব্যাপারটা চলে আসতেছে, কিছু করার নেই এখানে, ঠিক আছে, কিছু করার নেই। অতএব আমরা এখানে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা শিখবো, আমরা রাইটিংয়ের মাধ্যম দিয়ে গ্রামারকে ফোকাস করব, গ্রামার দিয়ে রাইটিংকে ফোকাস না। আমরা রাইটিং করব, গ্রামার প্রয়োজন হবে, আমি গ্রামার গ্রহণ করব। আমরা গ্রামার দিয়ে রাইটিংকে ফোকাস করতে গেলেই অটোমেটিক আমার রাইটিং ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ফ্লোটা নষ্ট হবে। এই জন্য আমাদের কাজ হবে, আমি তোমাদেরকে একটা বই কিনতে বলেছিলাম নাকি? জি স্যার। স্যার কিনছি। হ্যাঁ, ওখান থেকে ওই যে তোমরা যেটা বললা না যে কি কি, স্যার বই নামটা কি? আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, খুবই কমন একটা বই। এমডি জাকির হোসেন। প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই SM জাকির হোসেন, ঠিক আছে। তো এই বইটা খুব মোটা, এবং আমি এই বইটা ইন্টারমিডিয়েট লেভেলে শেষ করেছিলাম। আমার এক স্যার আমাকে দিয়েছিলেন যে এটা পড়ো, অনেক আলোচনা, অনেক কিছু আছে, কিন্তু এটাকে তুমি নভেলের মতো পড়বা, জাস্ট গল্পের মতো পড়বা, কারণ একজন টিচার যেন বোঝাচ্ছে এইভাবে আলোচনা করা আছে। বইটা খুবই সুন্দর, এটা কিন্তু গ্রামার বই, এটা কিন্তু কোনো মডেল বই না। আজ পর্যন্ত আমরা মনে হয় কোনো গ্রামার বই পড়ি নাই, পড়েছি? গ্রামার বই এক জিনিস, মডেল বই এক জিনিস। মডেল হচ্ছে একাডেমিক লেভেলে যেগুলো আমরা ইউজ করি, অ্যাডভান্স, পাঞ্জিরি, এগুলো হচ্ছে মডেল বই। ওখানে তোমার প্রেসক্রিপটিভ যেগুলো গ্রামার প্রয়োজন সেগুলো জাস্ট দেওয়া আছে তোমাকে। আচ্ছা, একটু মিউট রাখো, অনেক সাউন্ড আসতেছে এদিকে। হ্যাঁ, তো হ্যাঁ, যার আশেপাশে সাউন্ড আছে সে একটু মিউট রাখবা, ঠিক আছে? তা না হলে ক্লাসে তোমার সাউন্ড উঠে গেলে তোমাদেরই প্রবলেম হবে। আর যখন প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবা, দিয়ে পরে আবার মিউট করে ফেলবা, সমস্যা নেই। তাই বলছে আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেন। এই বইটাতে সুন্দরভাবে আলোচনা করা আছে, প্রিপোজিশন থেকে শুরু করে তোমার ফ্রেজ যেটা বলতেছো, গ্রুপ ভার্ব যেগুলো বলতেছো সবই আছে, অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ট্রান্সলেশন থেকে শুরু করে সবই এখানে আছে, কমপ্লিট একটা ধারণা দেওয়া আছে। তো আমি এখান থেকে তোমাদের পড়া দিব, জাস্ট গ্রামারগুলোকে থরলি একটু পড়ার জন্য, প্রেশার নেওয়ার জন্য না, মুখস্থ করার জন্য না, জাস্ট আমি বলবো। হ্যাঁ বলো।
স্যার আপনি আপনার আরেকটা ব্যাচে আমি একটা বই কিনেছিলাম যে যে কমপ্লিট ইংলিশ গ্রামার রুলস, স্যার ওইখান থেকে পড়লে হবে না? ওটা তো হচ্ছে শুধু গ্রামারের জন্য আলোচনা, ওটা গ্রামারের জন্য আলোচনা করছিলাম, সেখানে হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার, কিন্তু এইখানে আরেকটু এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে তো? ওটা তো ইংলিশ টু ইংলিশ, ওটা যেহেতু এখানে অনেকে আছে যারা ইংলিশ মিডিয়ামের না বা ইংলিশ পড়ে বুঝবা না, বা ওটা আমি যেহেতু পড়াবো না, আমি তো ওটা পড়িয়ে দিচ্ছিলাম বলে ওটা বলছিলাম, কিন্তু ওটা যেহেতু আমি পড়াবো না, আর এই জন্য তোমরা যেহেতু পড়বা সেই জন্য বাংলা ভার্সনটা আমাকে দিতে হচ্ছে। কি কথা বুঝতে পেরেছো? এই জন্য বাংলা ভার্সনটা আমাকে দিতে হচ্ছে। ওকে, তাহলে স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এই বইটা কি পিডিএফ আকারে দিয়ে দিবেন গুগল ক্লাসরুমে? ওরে বাবা, এই বইটা পিডিএফ দেওয়া আমার পক্ষে সম্ভব? এ তো অনেক বড় বই, আর পিডিএফ পরে করা যাবে না। সব কিছু পিডিএফ করতে যেও না প্লিজ, একটু বইটই রাখো সাথে, ঠিক আছে তো? 200-400 টাকার জন্য বেশি দাম হতো না, হ্যাঁ বেশি দাম না, 200-300 টাকা দাম, 280 থেকে হ্যাঁ 300 টাকা মাত্র দাম। এটুকুর জন্য যদি তুমি পিডিএফ আশা করো তাহলে তোমার এই শেখাটা তুমি বন্ধ করে দাও, ঠিক আছে তো? সব কিছু টাকা দিয়ে সময় দিয়ে মাপবা না, মনে থাকবে? একটু বইটই দরকার, একটু হাতের ছোঁয়া দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ার দরকার, সব কিছু পিডিএফ এর আশা করো না। স্যার বলো। স্যার একটা কি বই নাম বলো আরেকটা, স্যার আপনি যে বললেন। বুঝলাম না। স্যার একটু কি যে আরেকটা বইয়ের নাম বলো, এইটা কি বলছে নামটা? ওটা বাদ দাও, ওটা দরকার নেই, ওটা বাদ দাও, ওটা শুনে লাভ নেই। তোমাকে যেটা বলছে আগে তুমি সেটা শেষ করো, তারপর তুমি আমার কাছে জেনো। অনেকের অনেকগুলো বই আছে কিন্তু একটা পড়ে না। আগে এটা দিয়েছি, এটা পড়ো, ওটা পড়ে, ঠিক আছে? যদি তুমি লাগে এটা পড়া শেষ করে আমাকে বলবো, আমি তোমাকে আরও গ্রামার বইয়ের নাম বলবো, ঠিক আছে? আগে এটা পড়ে শেষ করো। আমরা শুরু করি কিন্তু শেষ করি না, এই জন্য আমাদের সমস্যাটা। আজ পর্যন্ত কোনো গ্রামার বই পড়েছি আমরা, বলো তো, যে আমরা গ্রামার শিখবো? বলো, কোনো গ্রামার বই পড়েছো কিনা যে আমরা গ্রামার শিখবো কোত্থেকে? আজ পর্যন্ত কোনো গ্রামার জি বই স্যার পড়েছো? পড়ছি। বলো কোন কোন গ্রামার বই পড়ছো, এটা নাম বলো। স্যার আমি প্রথমত জাকির হোসেনটাই পড়ছিলাম। আমি একটা পড়ছিলাম স্যার, কোনটা? মাস্টারিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওটা কোনো গ্রামার বই? ওটা তো গাইড বই। জি স্যার, না স্যার, পার্টস অফ স্পিচের ভিত্তিতে সবকিছু মানে এক্সপ্লেইন করা আছে এখানে স্যার। কোশ্চেন আনসারের কোনো আলোচনা নাই, বাট এই যে গ্রামারের টপিক নিয়ে আলোচনা আছে। ওগুলো তো গ্রামার। তারপরে স্যার এটাই আমাদের তোমাদেরকে বুঝতে হবে আমাদের সমস্যা স্যার এটাই। বলো কি সমস্যা তোমাদের, বলো তো। সমস্যা নেই, আপনি বারবার বলতেছেন যে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা থেকে আমি মানে ফলো করে তোমাদের পড়াবো। আমরা এখন এক একজন এক এক রকম দিকে চলে যেতেছি শুরুতেই। না সেটাই তো সমস্যা, যে আপনি বারবার বলতেছেন এই একটা গ্রামার আমি অনুসরণ করব, এখান থেকে ও গ্রামার সেই গ্রামার এখনই শুরু হয়ে গেছে। তা সেটা টেনশন করো না। হ্যাঁ, তাই একটু চাই বলতেছি যে গ্রামার আমরা পড়েছি কিনা, গ্রামার বই দরকার আমাদের। গ্রামার বই বাংলাদেশে নেই তেমন, বুঝতে পারছো? তোমরা তো গ্রামার বই, ওগুলো গ্রামার বই নয়, ওগুলো হচ্ছে কি গাইড বই, বিভিন্ন চাকরির জন্য ওগুলো প্রেসক্রাইব করা। ওইভাবে করে গ্রামার বই পড়া হয় না। আলোচনা করা, ধারাবাহিকতা এক জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য আমি তোমাদের এই বইটা থেকে গ্রামারের জন্য আলোচনার জন্য দিব। অনেক কিছু তোমাদের জানা থাকবে, অনেক কিছু অজানা থাকবে, সেইগুলোর সাথে মিল রেখে তোমাদেরকে কমপ্লিট একটা ধারণা নিতে হবে। তাহলে গ্রামারটা হবে আমাদের ইনওয়ার্ডলি, যেটা বলা হয় এখানে। আমি রাইটিংয়ের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে যে গ্রামারটা, আমি তোমাদের কাছ থেকে সেই গ্রামারটা জানতে চাইবো, সেই গ্রামার সাথে মিল রেখে তোমাকে গ্রামার আলোচনাগুলো করতে হবে। তাছাড়া আমাদের আলোচনা শুরু হচ্ছে পুরো রাইটিং দিয়ে, যে আমরা রাইটিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে জানতে হবে। এখন যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেমটা কি? মনে করো আমি রাইটিংয়ের রুলস টুলস সব জানি, কিন্তু আমি কি লিখতে পারবো ভালো মতো? বলো তো, আমি কি লিখতে পারবো? না স্যার। তাহলে লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? হ্যাঁ, ওইটা। তাহলে এটার জন্য আমরা কি করব? আমি তো তোমাকে লিখতে বললাম, লিখতে গেলে তোমাকে আমি গ্রামার রুলস শিখেছি, তুমি সেন্টেন্স স্ট্রাকচার জানো, তুমি ফ্রেজ জানো, তুমি ক্লজ জানো, তুমি সবই জানো, কিন্তু ওই যেটা তুমি বলতে চাচ্ছ সেটার ইংরেজি জানা নেই। ইংরেজি জানাটা কি এটা কোনো জাদুবিদ্যা দিয়ে সম্ভব জানানো? এই ওয়ার্ড মিনিংটা, না স্যার, এটা কিন্তু জানানো সহজ না, এটা কঠিন, ঠিক আছে? এই জায়গাটার জন্য কি করতে হবে আমাদেরকে? লেখার ক্ষেত্রে কোনো প্যাসেজ অনুসরণ করতে হবে, মানে যাতে আমরা যখন থিঙ্ক করব, আমি যখন লিখবো তখন যাতে আমি
ওই লেখার জন্য প্রয়োজনীয় ওয়ার্ডগুলো ওখান থেকেই পেয়ে যায়। তার মানে ইনস্ট্যান্ট রিডিং করে ইনস্ট্যান্ট রাইটিং, ব্যাপারটা এরকম যে আমরা প্রথমে নিজেরা কিছু লিখবো, নিজেদের চিন্তাভাবনার দিকে আমি একটা টপিক দিয়ে দিব এখনই যে তোমরা এই টপিকে লেখো, তাহলে তোমরা লিখবা। লেখার পর ওই টপিকটার সাথে আমরা খাতাগুলো অ্যাসেস করব, চেক করব, করার পরে এবার আমি হয়তো একটা গল্প দিলাম বা একটা এসে দিলাম, ছোট একটা প্যারাগ্রাফ দিলাম, ওই প্যারাগ্রাফটা পড়েই তোমাকে এবার চিন্তাভাবনাটাকে ডেভেলপ করতে হবে এবং আমি যে কোশ্চেনটা দিব তোমাকে সেটা লিখে ফেলতে হবে। এবং লেখাটার ক্ষেত্রে কোনো কিছু কপি না, তুমি ওখান থেকে যা বুঝেছো শুধু ওখান থেকে ওয়ার্ড ধার করবা, কিন্তু লেখাটা হবে সম্পূর্ণ আমার নিজের। একটু সাবধান করে দিই, প্রথম দিকে আমাদের ব্রেন পুরো ব্ল্যাঙ্ক থাকবে, মানে প্রথম 1 মাস, মানে আমরা কয় মাস পড়বো বলো তো এই জায়গায়, কয় মাস? 4 মাস। হ্যাঁ, প্রথম 1 মাস মনে হবে যেন আমার দ্বারা হচ্ছে না, আমার মাথায় আসতেছে না, আমি পারতেছি না। হ্যাঁ, যেহেতু আমাদের প্র্যাকটিস নেই, আমাদের শরীর, আমাদের চিন্তা, আমাদের ব্রেন এই কাজগুলো এতদিন করেনি। দ্যাট ইজ দ্য প্রবলেম। সো ইউ হ্যাভ টু মেক আ হ্যাবিট ইন রাইটিং। ফার্স্ট ইউ হ্যাভ টু মেক আ হ্যাবিট। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মিস্টেক্স, জাস্ট মেক দ্য হ্যাবিট। এবং একটা হ্যাবিট তৈরি করার জন্য কী লাগে বলো তো? হ্যাবিটের সবচেয়ে বেস কোনটা? কিসের মাধ্যমে হ্যাবিট তৈরি হয়? রিপিটেশন। প্র্যাকটিস তো অবশ্যই, এটা হচ্ছে রিপিটেশন। একটা জিনিসকে রিপিট করার মাধ্যমে প্র্যাকটিসটা আসে। রিপিট না হলে কখনো প্র্যাকটিস হয় না। তুমি যদি একটা কাজ একবার করো, ওটা যদি তুমি প্রতি সপ্তাহে একবার করে করো, তোমার প্র্যাকটিস হবে। ওটা কি হ্যাবিট হবে? যদি তুমি প্রতি সপ্তাহে একবার করে করো না, ওটা কিন্তু হ্যাবিট হবে। অতএব হ্যাবিট হতে হলে তোমাকে ফ্রিকুয়েন্টলি ওই কাজটা করতে হবে। ফ্রিকুয়েন্টলি, যত দ্রুত পারা যায়, যত কাছাকাছি সময়ের মধ্যে পারা যায়, তোমাকে ওই কাজটা করতে হবে। তাছাড়া মাসে একবার করলা, সপ্তাহে একবার করলা, দিনে একবার করলা, এইভাবে করে প্র্যাকটিস কখনোই ওইটা হ্যাবিট তৈরি করবে না। তার মানে তোমাকে চিন্তা ভাবনায় এটা কেমনভাবে তৈরি করে নিতে হবে যে আগামী 1 মাসের মধ্যে লেখাটা আমার হ্যাবিট হয়ে যাবে। এইটুকু, যাতে আমার ভয় না থাকে, আমি যেন ভয় না পাই, আমার হচ্ছে না। আর একটা বিষয় হলো, তোমরা অনেক সময় লিখবা, লেখার পর আমি তোমাকে যখন বলবো তুমি লজ্জা পাবা, স্যার আমি তো লজ্জা পাই, ক্লাসে বললে লোকেরা কী বলবে, অন্যরা কী বলবে, তাহলে তুমি দয়া করে লিভ নিতে পারো। তাহলে তোমার এখানে শেখার কোনো প্রয়োজন নেই। তোমরা এখানেই সবাই পারো না বলে এখানে এসেছো, ভুল করবা বলে এখানে এসেছো। কেউ যদি পণ্ডিত হয়ে এখানে আসো, তার এখানে কি থাকার দরকার আছে? সে অলরেডি পণ্ডিত, সে লিখতে পারে, তার এখানে থাকার দরকার আছে? বলো না স্যার, কোনো দরকার নেই। না স্যার। তার মানে তুমি ভুল করবা, সবাই ভুল করবে এই জায়গায়। হ্যাঁ, একজন হয়তো একটু পারতে পারে, আর একজন হয়তো খুব দুর্বল হতে পারে। কিন্তু আমি এখানে কোথা থেকে শুরু করবো? মাঝখান থেকে শুরু করবো না একদম জিরো থেকে শুরু করবো? বলো তো আমার জিরো থেকে। এখানে একজন ভালোই পারতে পারো, যে অলরেডি আমি যা শেখাবো তার 60% অনেকে জানা থাকতে পারে, অনেকে 30% জানা থাকতে পারে, অনেকের 20% আবার অনেকের 10% জানা থাকতে পারে। আমি লেভেল জানি না কার কোনটা, কিন্তু আমি এখানে ফ্রি হ্যান্ড রাইটিংটা আমি একদম জিরো থেকে প্র্যাকটিস করাবো। আমার কথায় কথায় কিন্তু একটা কথা আছে, সেটা হলো প্র্যাকটিস। এখানে প্র্যাকটিস হবে, জেনারেলাইজেশনের কোনো রকম মেমোরাইজেশন হবে না। হ্যাঁ, তো এখানে হবে প্র্যাকটিস। তার জন্য বলছি কি, এখানে তুমি হয়তো আমি যেটা শেখাবো অনেকের মনে হতে পারে স্যার আমি তো এটা পারি, আবার এটা আমাকে এখন শিখতে হবে। তুমি পারতে পারো, আর কিন্তু না পারবে। অতএব আমার 4 মাসের টার্গেট, তোমাকে ওই 4 মাসের শেষ ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভিতরে তুমি বললাম কি 60% জানতেই পারো। কোনো ক্লাস তোমার কাছে বোরিং মনে হতে পারে, যে স্যার এটা তো আমি জানি, কিন্তু জানলেও তোমাকে ক্লাসে থাকতে হবে। কারণ ওর ভিতরে তুমি হয়তো এমন একটা টেকনিক তুমি জানতা না, যে টেকনিকটা তুমি যা জানো সেটাকে আরও বেশি কার্যকরী বা ইফেক্টিভ করে দিল। এই জন্য দয়া করে তুমি জানো বলে আমি যে আলোচনা শুরু করেছি, তুমি প্রথমে ক্লাস ঢুকলো স্যার এগুলো আলোচনা করছো তো আমি জানি, তুমি নিলা লিভ, ক্লাস থেকে চলে গেলা। কিন্তু ওর ভিতরে হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, যেটা হয়তো একটা সারা ক্লাসের মধ্যে একটাই কথা, কিন্তু একটা কথা হয়তো বা তোমার পুরো মানে জানার প্রক্রিয়াকে আরও বেশি অ্যাক্টিভ করে দিতে পারে, আরও ইফেক্টিভ করে দিতে পারে। এই জন্য একদম ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবে, একমাত্র নেটওয়ার্ক বা কারেন্ট বাদ দিয়ে দয়া করে নিজেকে ফাঁকি না দিয়ে তোমরা ক্লাসে সবাই থাকবা, মনে থাকবে। এবং আমি যা বলবো তোমার কাছে কার্যকরী মনে হোক আর না হোক, আমি যা বলবো তুমি সেটা করবা। এটা হলো 4 মাস আমি তোমাকে লিড করব, তুমি 4 মাস আমার লিডিংয়ে চলবা। তারপরে 4 মাস পরে গিয়ে সবাই যে সাকসেসফুল হবা তা আমি বলছি না, সবাই যে একদম মাস্টার হয়ে যাবা সেটাও আমি বলছি না, কিন্তু যারা তোমরা সময় দিবা তারা অবশ্যই হবা, অবশ্যই হবা। এই কাজটা তোমাদের হতেই হবে, 100% হতে হবে, এরকমটা আমি বলছি। কিন্তু আমি চাচ্ছি না কেউ যেন অদক্ষ থাকে, আমি চাচ্ছি সবাই যেন শিখে। হ্যাঁ, এই ব্যাচটাতে আমি আসলে যেভাবে টার্গেট করেছিলাম, দেখাচ্ছে যে আমি খেয়াল করি নাই, স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে গেছে হঠাৎ করে। এখনও অনেকে বলছে, আমি কিন্তু খুব জোরাজোরি না করলে আমি এখন আর নিচ্ছি না।
আমার টার্গেট ছিল আরও কমে, কিন্তু এত বেশি হয়ে গেল। যাক, আমি অনেককে নিষেধ করেছি যে এখন দিও না, পরে যদি সেকেন্ড ব্যাচ আমি করি, আগে দেখি আমি এটা কতখানি সফল হই। যদি এটাতে সফল হই আমার টার্গেট অনুসারে, তাহলে পরবর্তী আমি ব্যাচ করবো। তাছাড়া ওই হুদাই ব্যাচ করে টাকা পয়সা নিয়ে তোমাদেরকে না শিখে ওটা আমি করতে পারবো না। জাস্ট এটা আমার একটা পরীক্ষামূলক, আমি যদি 4 মাসে না হয় আমি 6 মাসে করব, কিন্তু আমি তোমাদের এই জায়গাটাতে তোমরা যদি অ্যাক্টিভ হও আমি তোমাদেরকে নিয়েই যাবো এই জায়গায়। শুধু 4 মাস বলেছি বলে 4 মাস না, হ্যাঁ। এই জন্য তোমরা বিশ্বাস রাখতে পারো যে আমরা অবশ্যই 4 মাসের শেষে গিয়ে আমরা অবশ্যই অন্তত আমরা যা কিছু চিন্তা করব, যদি ওয়ার্ড জানা থাকে অন্তত, কারণ ওয়ার্ড আমার 100% শিখে দেয় আমার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে আমি পুরো অপারগ। আমি তোমার ওয়ার্ড আমি তোমাকে শিখে দিতে পারবো তা পারবো না। তবে আমি কিছু বই থেকে তোমাদের পিডিএফ দিব এই ওয়ার্ডের জন্য, যেখানে মোটামুটি আমাদের টার্গেট থাকবে যে 3টা করে ওয়ার্ডের বিভিন্ন ফর্ম থাকবে এবং সেই ফর্ম অনুসারে সেন্টেন্স থাকবে। বিশেষ করে তোমরা হয়তো বা এই বইটা পরিচিত আছো কিনা, আমি রাইটিংয়ের অনেকগুলো বই খুঁজেছি যে রাইটিংয়ের কোনো ভালো বই করা যায় কিনা, ওইরকম কোনো রাইটিংয়ের বইও নেই। তবে ওই যে তোমাদের রফিক স্যারের ইংলিশ মজার, তাই না, একটা ফ্রি হ্যান্ড রাইটিং বই, আমি মোটামুটি 3-4টা বই। জি স্যার, বই আমার কাছে আছে স্যার। কিন্তু ওই ডেরিভেটিভ ফর সর্ট জি স্যার আছে। হ্যাঁ, ওখানে আমার ফ্রি হ্যান্ড রাইটিং রফিক স্যারের ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বইটা, ওখানে আসলে ওইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং হয় না, ওটা সে ঘুরে ফিরে সেই মুখস্থই চলে যাচ্ছে। আমি ওখান থেকে যে ওয়ার্ডের ব্যাপারটা আছে ওই হেল্পটা আমি ওই বই থেকে নিব, ঠিক আছে? কারণ বাকি যেটা আছে ওইভাবে করে আসলে ফ্রি হ্যান্ড হয় না, ওই বই পড়েও কেউ ওইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারে না। আমি জাকির হোসেনের ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, সেগুলো আমার কাছে ছিল, মোটামুটি 2-3টা বই আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়টা বই পড়ে সম্ভব না, ঠিক আছে? তো এটা হচ্ছে একজন টিচারের অধীনে, একজন গাইডের অধীনে একজন প্র্যাকটিস করবে, তার ভুলগুলোকে শুধরাতে একসময় সে কমপ্লিট ধারণা পেয়ে যাবে। তো এই জন্য ওই বই থেকে আমি ওয়ার্ডের যে জায়গাটুকু আছে সেইটুকু তোমাদেরকে আমি দিব। আমি বললাম তো অনেক বই থেকে আমি তোমাদেরকে পিডিএফ দিব, দরকার হলে লিখে দিব, যা লাগে, কিন্তু তোমাদেরকে সেগুলো পড়তে হবে। আমি ম্যাটেরিয়াল দিব, কিন্তু হাদা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, দিয়ে তুমি একটাও কাজে লাগালে না, সেটাও আমার দরকার নেই। যতটুকু দরকার ততটুকুই দিব, ততটুকু যেন তুমি শেষ করতে পারো। যেদিন আমরা টেন্স নিয়ে কথা বলবো, তো টেন্স নিয়েই কথা হবে, আর কোনো কথা হবে না ওই মানে ওই দিন ওই কোথায়, যাতে টেন্স সম্পর্কে আমাদের কোনো রকম ধারণা একদম যেন মিস না হয়, যে টেন্সের কত রকম ব্যাপার আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা হচ্ছে ফিউচার টেন্স কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, পুরো কমপ্লিট ধারণা নিয়ে তারপর ওটাকে ছাড়তে হবে, যাতে আমার রাইটিংয়ে টেন্স আলোচনা করতে গিয়ে, টেন্স ব্যবহার করতে গিয়ে যেন আমার কখনোই ভুল না হয়। তারপরে ভয়েস আছে, তাই না? ভয়েস আমরা হয়তো ট্রান্সফরমেশন শিখেছি, ভয়েস ট্রান্সফরমেশন, কিন্তু ভয়েসের ব্যবহার আমরা ট্রান্সলেশন দিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি আমার কথাবার্তার মধ্যে কখন কোনটার ভয়েসটা আলোচনা করতে হবে, কখন আসবে, কিভাবে ইউজ করব, ওইটা যেন আমরা পুরোপুরি ফিনিশ করতে পারি, ঠিক আছে? কারণ কি 3-4টা বিষয় রয়েছে যেগুলো আমাদের খুবই অ্যাক্টিভলি জানতে হবে, যেগুলোই আমার রাইটিংকে সবচেয়ে ভুল করে দেয়, যেগুলো আমাদের রাইটিংকে সবচেয়ে এলোমেলো করে দেয়, সেই জায়গাগুলোকে এমনভাবে আমাকে শিখতে হবে যাতে আমি এখানে গ্রামার শিখতে আসিনি, আমি গ্রামারের ট্রান্সলেশন শিখতে আসিনি, আমি জয়নিং সেন্টেন্স শিখতে আসিনি, আমি কমপ্লিটিং সেন্টেন্স শিখতে আসিনি, কিন্তু আমি আমার চিন্তা ভাবনাগুলোকে এক্সপ্রেস করতে এসেছি। হ্যাঁ, এইভাবে মোটামুটি আমাদেরকে লিখতে পারতে হবে, ঠিক আছে? তো যেহেতু আজকে আমরা প্রথম আলোচনায় আসছি, তো আমি কিছু কথা বললাম, এগুলো তোমরা একটু যত্ন করে মনে রাখবা এবং নিয়মিত ক্লাসে থাকার চেষ্টা করবা। এবং যখন যা আমি লিখতে বলবো, যেহেতু আমরা এখানে একটু দূরত্ব মেনটেন করে চলছি, এইখানে যেহেতু আমাদের একটা দূরত্ব মেনটেন করে চলতে হচ্ছে, আমি তোমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি না, তোমাদের খাতা আমি সরাসরি হাতে নিয়ে অ্যাক্সেস করতে পারছি না, এই জন্য আমরা দুটো ওয়ে অবলম্বন করবো। একটা হচ্ছে গুগল মিটের মেসেজ অপশনটা আমরা কি ব্যবহার করতে পারি না সবাই? হ্যাঁ, গুগল মিটের মেসেজ অপশনটা নিশ্চয়ই আমরা ব্যবহার করতে পারি। তো এইখানে তোমাদের কাজ হবে, আমি হয়তো 4-5 সেন্টেন্সের করে বলবো, যে অত বেশি বলবো না, যে তোমরা এই টপিকের উপর 5টা সেন্টেন্স লিখে দাও। লেখার সময় আর একটা সমস্যা হবে, সেটা হবে ব্রেইন পুরো ব্ল্যাঙ্ক, আমি কি লিখবো আমি বুঝতে পারতেছি না। এটাও প্র্যাকটিসের প্রয়োজন, এটাও প্র্যাকটিস, যে আমার মাথায় আসতেছে না আমি কি লিখবো। হ্যাঁ, মাথায় আসবে না তো, কারণ আমরা লিখে লিখে চিন্তা করে অভ্যস্ত না, কিন্তু তোমার মাথায় যা আসবে, তুমি আসলে কি বলতে চাচ্ছ সেটা আমি জানতে পারলেই হবে। তোমার ধারাবাহিক না হোক লেখাগুলো, তোমার ক্রনোলজি না আসুক, তোমার ভিতরে ইউনিটি না থাকুক, কোনো কিছুর আমার দরকার নেই, তুমি আসলে আগে সেন্টেন্সগুলো তো আমাকে লিখে দাও, তুমি ওইটা নিয়ে যা ভাবতেছো তাই আমাকে লিখে দাও, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তো এখন আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিব, 5 মিনিট সময় দিব, মিনিমাম 5টা সেন্টেন্স তোমরা আমাকে লিখে দিবা, ঠিক আছে? তো একটু সময় লাগবে, যেহেতু তোমরা গুগল ক্লাসরুমে লিখবা মেসেজ অপশনে,
আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিব, 5টা সেন্টেন্স লিখবা নিজের সম্পর্কে, কেন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাচ্ছ এইটা নিয়ে সবাই আমাকে লিখে দিবে। আমি তোমাদের একটু দেখব যে তোমাদের গ্রামাটিক্যালের অবস্থানটা কোন জায়গায়, হ্যাঁ, গ্রামাটিক্যাল আইটেমের অবস্থানটা কোন জায়গায়, কতটুকু কে পারো, এবং এখানে ভুল হোক একদম তুমি ছেঁড়াবেড়া করে ফেলো লিখতে গিয়ে, আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আশা করি তুমি একটু লেখার চেষ্টাটা অন্তত করবা। কি আমার কথা বোঝা গেছে কি বললাম? স্যার এটা কি এক একটা সেন্টেন্স আকারে, মানে 5টা সেন্টেন্স? না, মানে তুমি একটা প্যারা আকারে লিখবা, কিন্তু ওর ভিতরে 5টা মিনিমাম থাকবে, এখন তার চেয়ে বেশি হতে পারে। আমি জাস্ট 5 মিনিট সময় মিনিমাম 5টা বলেছি, এখন তোমার হতে পারে তুমি 10টাও লিখে ফেলতে পারো এই 5 মিনিটের ভিতরে, সেটা তোমার দক্ষতাকে প্রমাণ করবে। এটা প্যারাগ্রাফ সিস্টেম। হ্যাঁ, প্যারাগ্রাফ সিস্টেমে লিখবা, এখানে কোনো পয়েন্ট আকারে না। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখছি মানে পয়েন্ট আকারে যাবো না, আমরা প্যারাগ্রাফ আকারে লিখবো, কারণ পয়েন্ট আকারে লেখা সহজ, কিন্তু একটা গুছিয়ে প্যারাগ্রাফ আকারে লেখাটাই কঠিন। তো প্রশ্নটা হচ্ছে, হোয়াই আর ইউ গোয়িং টু লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ? এইটার কারণ জানিয়ে তুমি 5টা সেন্টেন্স লিখবা। তোমার সেন্টেন্সগুলো এর সাথে রিলেটেড নাও হতে পারে, মানে তুমি এমন চিন্তা করে লিখছো সব এলোমেলো, তুমি এলোমেলোই লেখো, তাতে কোনো যে তোমার এর ভিতরে আসেইনি, তুমি যা বলতে চেয়েছো তা হয়তো অন্য কিছুর মধ্যে চলে গেছে, তাও যাক। আমি থট নিয়ে চিন্তা করছি না, আমি আমার তথ্য নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোমার মাথা থেকে যেন তথ্য বার হয়, সেগুলো যেন তোমার হাত হয়ে যেন লেখাতে আসে, ঠিক আছে? তাহলে একটু সবাই বলো। স্যার কমেন্ট অপশনে এই যে দেখো গুগল আছে 3 ডট আছে, একটা 3 ডট আছে, ওখানে দেখবে একটা মেসেজ অপশন আছে, ইনকল মেসেজ, ঠিক আছে তো? হ্যাঁ, সবাই আশা করি পেয়েছো। দেখো এই জায়গায় যেমন আমরা আছে না, হাই দিলাম একটা, মনে করো এইখানে তোমরা, এখন বাজে হচ্ছে 10:35, 10:40 মধ্যে তোমাদের খাতায় লেখার দরকার নেই, এখানেই মেসেজ আকারে টিপে টিপে একটু লেখো যদি সম্ভব হয়, যেহেতু আমি ছোট করে বলেছি তো। আর যদি কারো সমস্যা হয় তোমরা ইয়াতেই লেখো, খাতাতেই লেখো, খাতাতে লেখে ছবি তুলে যার যার ইনবক্সে পাঠাও, আর যারা মেসেজে দিতে পারবা তারা এখানে মেসেজে লিখে দাও। ওকে, তাহলে আমি সময়টা দিয়ে দিলাম, আমি চুপ গেলাম এখন, একদম কারো কোনো কথা হবে না, শান্ত মাথায় লিখবা, কোনো তাড়াহুড়ো নেই, দরকার 1-2 মিনিট বেশি লাগুক, কিন্তু আগে চিন্তা করবা যে তুমি কি লিখতে যাচ্ছ, তারপরে, ঠিক আছে? আমি ভিডিওটা এখানে একটু পজ করে ওকে, সবার কি অবস্থা, লিখেছো? জি স্যার। শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। সবাই কি জমা দিয়েছি মোটামুটি, না লিখতেছো? স্যার অনেকেই দিয়েছে, আবার অনেকে এখনো। আচ্ছা, ধরো আর 1 মিনিট দিলাম, একটু সাবমিট করো, ইনবক্সে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, বা এখানে হতে পারে, যেভাবে হোক তোমরা একটু দেওয়ার চেষ্টা করো। স্যার এখানে আর লেখা নিচ্ছে না তো, লেখা আছে ম্যাক্সিমাম মেসেজ লেন্থ রিচ, সর্বোচ্চ লেখাটা লিখছি এই জায়গায়, আর লেখা যায় না, আসতেছে না, মানে কি আর লেখা যাচ্ছে না, মানে ইয়া লিমিট, ক্যারেক্টার লিমিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার লিমিট। আচ্ছা, তো ঠিক আছে, তুমি দেখি মেসেঞ্জারে কেউ পাঠিয়েছে কিনা। I have got 1 or 3 in Messenger. Okay, so I think many of you have written down something from your mind. Please keep mute, Alamin Hussain, because so we can judge by going through some writings, and never try to cheat yourself by copying anything from ChatGPT or anywhere else. Many of you may do this or can do this, but I will warn you not to do it, because if you do it you will actually suicide. এটা কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবা যে যতটুকু সম্ভব
নিজে থেকে লেখা, ভুল হোক সঠিক হোক নিজে থেকে লেখা। আমি এটা বারবার ওয়ার্ন করতেছি যেন এই জিনিসটা না হয়। তো ঠিক আছে, অনেকে মেসেঞ্জারে পাঠাচ্ছ, আমরা দুই একটা একটু পড়ি, দেখি কিভাবে সাজানো হয়েছে, কি কি মিস্টেক থাকতে পারে। কারণ একজনের আলোচনায় আরেকজনের কিন্তু সমাধানটা হয়ে যাবে, যে দিস প্রবলেমস মে কাম টু আদার ক্যান্ডিডেটস, হ্যাঁ, বা স্টুডেন্টস। সো বি কেয়ারফুল হোয়েন এভার আই এম রিডিং সামওয়ানস, ইউ উইল কিপ ফোকাস অন দিস, হ্যাঁ। Okay. I am in English because it is a royal subject and love to learn it. It is also an international language and I have a dream to visit abroad. My uncle lives in Sweden and I wanna go there for this cause I have to learn this language. I also like to debate with others in English, so I have a great craving on it. Very good writing and I think you have written well, but there are some mistakes I want to explain so that those who will do the same mistakes you can avoid. কেউ কি একটু বলতে পারো এখানে কিছু মিস্টেক তুমি কি পেয়েছো? এরকম কেউ একজন বড় দিকে হাত তোলো, কে বলতে চাও? এটা পড়ার পর কিছু মিস্টেক আমাকে খুঁজে দিবা তোমাদের ভিতরে কেউ। ওটা কোথা থেকে পড়ছেন এটাই তো মানে ধরতে পারতেছি না। বলো বলো। তো বলতেছে এটা কার মেসেজ বা কোথা থেকে পড়তেছেন? আমি প্রথম কমেন্ট, এটা প্রথম কমেন্ট আমি তো এখানে নিলাম, তাই না? তোমার তো ওখানে যাওয়ার দরকার, আমি কার্ডটা পড়তেছি কি পড়তেছি সেটা জানার কোনো দরকার নেই, আছে কি? আমি ওখানে খুঁজতেছি, ঠিক আছে। কেউ একজন লিখেছে এটা, আমি এটা স্ক্রিনে নিয়ে এসেছি, তুমি এখানে ফোকাস করো, অধিকার যাওয়ার দরকার নেই, এখানে ফোকাস করো। আচ্ছা দেখো, কে হাত তুলেছো বলো? আচ্ছা সুজাত, তাই তো? ওকে, প্লিজ। জি স্যার। হ্যাঁ, ফাইন্ড আউট সাম মিস্টেকস অ্যান্ড এক্সপ্লেন ইট। I am English. আসলে স্যার কথাগুলো কেটে তোমার কেটে মনে আসে। হয় নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ সুজাত, তোমার নেটওয়ার্কের সমস্যা, তুমি একটু তাহলে মিউট রাখো, কারণ তোমার কথাগুলো আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। সো উই ক্যান গো টু ওবায়দুল আন নায়েম। ওকে প্লিজ কুইকলি। স্যার এখানে আই অ্যাম ইন ইংলিশ, এই জায়গায় একটু আমার কাছে একটু ভুল মনে হচ্ছে যে আমি ইংলিশের ভিতরে, এটার অর্থ হয়, কিন্তু আসলে এই জায়গায় সম্ভবত সে বোঝাতে চেয়েছে যে আমি ইংরেজি সাবজেক্টে পড়ি। এখানে হয়তো বা আই এম এন স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার বা এই জাতীয় কিছু লেখা যেত। আচ্ছা ভেরি গুড, নো প্রবলেম, তারপরে চালিয়ে যাও। ইট ইজ এ রয়্যাল সাবজেক্ট এন্ড আই বড় হাতের হবে। ওগুলো নিয়ে সমস্যা না, ওগুলো আমি আই লাভ টু লার্ন, আই লাভ টু লার্ন ইট, এটা ঠিক আছে। It is also an interesting language and I have a dream to visit abroad. এখানে আমি স্পেশাল কোনো ভুল দেখতে পাচ্ছি না। My uncle lived in Sweden. সুইডেনের এস বড় আছে, ওটা তো এমনিতে। And I wanna to go there for this cause I have to learn this language. দিস কজ এখানে সম্ভবত একটা বাক্যটা সেপারেট করতে হবে, হয়তো ফুল স্টপ দিলে ভালো হয়। একটু ইনফর্মাল ওয়ে এখানে 1 2 হবে। এখানে কখনোই রাইটিং এ কখনোই আই ওয়ান্ট ইউজ করা যাবে না, রাইটিং এ কখনোই কোনো শর্ট ফর্ম ইউজ করবা না, ঠিক আছে তো? ইনফর্মাল ওই যে ওয়ান্ট, এমন কি তুমি স্পিকিং ল্যাঙ্গুয়েজের দরকার এগুলো ইউজ করো না, এই ওয়ান আর গনা এগুলো বাদ দাও, এগুলো মোটেও গ্রহণযোগ্য না, এগুলো মাথায় নিয়ে আসবা। ওই জাতীয় মানে কি বলবো, ইনফর্মাল এবং মানে কি বলবো, ওটা খুবই কলোকুয়াল বা ওই জাতীয় জিনিসগুলো আমরা আনবই না কথার ভিতর, ওগুলো আমাদের দরকারই নাই, ওগুলো ফর্মাল মানে লেকচার বা এই জায়গাতে আমরা ব্যবহার, আর ওই জাতীয় ওয়ানা গনা আমরা আমাদের এলাকাতে বা আমাদের দেশে ইউজও করি না, ঠিক আছে তো? ওগুলো একটা ভাব চক্করের ল্যাঙ্গুয়েজ। স্যার
সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে লিখতে গেলে মাথার মধ্যে অটোমেটিক্যালি ওই ওয়ান আর চলে না আসে। না না, ওগুলো যাবাই না, ওগুলো পুরো আমরা ওগুলো মাথায় নিয়ে এসে আমাদের গার্বেজ ঢুকাবোই না মাথার ভিতর, ঠিক আছে তো? ওগুলো আমাদের দরকার নাই, কারণ ওগুলো আমরা ওই দেশে নেই বা ওই জায়গায় যাচ্ছিও না, ঠিক আছে তো? বা গেলেও ওই জাতীয় শব্দগুলো আমরা যতটুকু পারি এড়িয়ে যাব, ওগুলো বেশি ইনফর্মাল, ঠিক আছে তো? আর আমরা যখন পড়াশোনা করছি ওরা হচ্ছে ওখানকার স্থানীয়, ওরা হচ্ছে ওখানকার স্থানীয়, তাই না? ওরা ওইগুলো ব্যবহার করে, কিন্তু আমরা যখন শিখছি আমরা ফর্মাল ব্যাপারটা দিয়ে শিখবো, এবং আমরা যেহেতু ফর্মালাইজ ওয়েতেই আমরা বড় হতে চাচ্ছি। আপনার নিশ্চয়ই ওদের মতো ওই গ্রামের যে জুতা স্যান্ডেল সেলাই করে ওখানকার, সেও এগুলোই ব্যবহার করে। আমরা কি গ্রামের শব্দগুলো ইউজ করি? এই ফর্মাল আমরা যখন এই যে স্টুডেন্ট আছি আমরা গ্রামের শব্দ ইউজ করি বলো তো? না স্যার, নসি না। তাহলে ওদের ওইরকম আমরা ভাষা ইউজ করবো কেন ওই জায়গায়? ঠিক আছে, ওই ভাষা আমরা আমি কি টিচারের সামনে বলতে পারবো আই ওয়ানা গো? এটা কি বলা যায়? বা একটা ডেস্কে যখন তুমি বক্তৃতা দিবা, তুমি যখন একটা বক্তৃতা দিবা বা একটা স্পিচ দিবা, তুমি কি এগুলো ইউজ করতে পারবা? এগুলো ইউজ করতে পারবা না। অতএব এই জায়গাগুলোকে যতটুকু পারা যায় এড়িয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে আই ওয়ান্ট টু গো দেয়ার ফর দিস, এই জায়গাটা একটু মনে হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার ফর দিস, আই হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, তাই তো? ফর দিস, তাহলে এখানে কি হবে? একটা তুমি ফুল স্টপ দাও। ফর দিস কজ নাকি ফর দিস কজ হবে নাকি রিজন হবে বলো তো এই জায়গাটা? হ্যাঁ, রিজন এবং কজের মধ্যে পার্থক্য আছে, ওটা নিয়ে আমরা তাহলে ফর দিস রিজন আই হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আই অলসো লাইক টু ডিবেট উইথ আদার্স ইন ইংলিশ, আই হ্যাভ আ গ্রেট ক্রেভিং অন ইট। আচ্ছা, এখন দেখো তো এখানে শব্দটা মানে কি? ক্রেভিং ফর, হ্যাঁ, এটার মানে হচ্ছে ক্রেভিং, আর এটা অ্যাপ্রোপ্রিয়েট যায় কি এর সাথে? ফর যায়। আর এটা সমস্যা, হ্যাঁ, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ফর ইউজ করে থাকি, অতএব সমস্যা না, জাস্ট তুমি ইউজ করেছো শব্দটা, এটাই ইনাফ। উই আর নট গোয়িং টু ফাইন্ড আউট এনি মিস্টেকস অন দিস, ইট হ্যাজ বিন ওয়েল ডিসকাস, ঠিক আছে তো? তুমি তোমার মতো সুন্দর করে আলোচনা করেছো, ভালো হয়েছে। ছোটোখাটো একটু প্রবলেম ছিল যেগুলো মোটামুটি ঠিক হয়েছে, এবং ইউ হ্যাভ ইউজড complex compound sentence and simple sentence. You have also used some connectors like for this reason, and never try to use also you have used also. These actually help you to connect your ideas. তো এইভাবে তোমাদেরকে লিখতে পারতে হবে, ঠিক আছে তো? মোটামুটি ঠিক আছে, আরও অ্যাডভান্স হতে হবে। এখানে জাস্ট আমরা সিম্পলি বিষয়গুলো আলোচনা করেছি, জাস্ট তুমি কারণ ফলাফল এগুলোকে একটু এলোমেলো দিয়েছো, এগুলো হচ্ছে তোমার পরবর্তী ব্যাপার। অনেকে হয়তো বলতে পারো যে স্যার এগুলো করতে, কিন্তু ওগুলোর ক্ষেত্রে আমি মনোযোগ দিচ্ছি না, আমি মনোযোগ দিচ্ছি তোমার লেখাটা, যে তুমি কি লিখতে চাচ্ছ এবং কি দিতে চাচ্ছ। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, ওকে, ভেরি গুড। এরপর আমরা আরেকজনের রাইটিং একটু যাই, ঠিক আছে? দেখো, এরকম রাইটিংগুলো দেখতে দেখতে পড়তে পড়তেই কিন্তু আমাদের ভিতরে এগুলো চলে আসবে। যত বেশি তুমি পড়বা, অন্যের রাইটিং হোক লেখা হোক, পড়তে পড়তে কিন্তু তোমার ভিতরে চলে আসবে। দেখো, এইটা আমরা বলছি সুমাইয়া সুমুর একটা রাইটিং আমাদের সামনে এসেছে, দেখি সে কি লিখেছে। আচ্ছা, আগামী ক্লাস থেকে আমরা মোটামুটি আমাদের ফর্মাল রাইটিংটা শুরু করব, যেভাবে আমরা শিখবো। কিন্তু আজকে আমরা একটু দেখি তোমাদের ইয়েটা। এখানে আরেকজন একটু দেখতে চাই আমি, কে আছো যে এখান থেকে কিছু পড়বা এবং কিছুটা মানে আইডিয়া দিবা আমাকে, যে স্যার এখানে এরকমটা করা যেত। একটু হাত তোলো দেখি। ডিফারেন্ট পার্সন, আই ওয়ান্ট সাম ডিফারেন্ট পার্সন। ওকে, মনিরা ইসলাম আছো? মনিরা, সবচেয়ে ভালো হতো যদি আমরা ঠিক জুমটা ইউজ করতে পারতাম। ওখানে যেহেতু আছে, ব্রেকআউট রুম আছে, আমার ইচ্ছা ছিল যে 5জন করে ব্রেকআউট রুমে ঢুকিয়ে, ঠিক আছে তো, সেখানে নিজেদের ভিতরে একটা ডিসকাশন এবং রাইটিংয়ের ইয়েটা দিতে। তো আমি দেখি মাঝে মাঝে একটু তোমাদের জুমে নিয়ে যাব, ঠিক আছে তো? জুমটাও একটু রাখবা, কারণ এইখানে আমি যেহেতু এই গুগল মিটারটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারছি না, এখানে ব্রেকআউট রুমটা ইউজ করাটা একটু সমস্যা হয়। তা আমি স্যার জুমটাই কন্টিনিউ করেন। হ্যাঁ, ওখানে ওই যে নেটওয়ার্কের সমস্যা, অনেকে প্রবলেম, এইটাই হচ্ছে, তো আমি তো প্রবলেমে আছি। না স্যার, জুম কন্টিনিউ করার দরকার নেই স্যার, জুম মাঝে মাঝে দেন জুম, মানে নেটওয়ার্কের জন্য অনেকে দেখাচ্ছে এটা ইউজ করতে পারবে না, এই জন্যই সমস্যাটা। তাছাড়া ব্রেকআউট রুমটা ইউজ করতে পারলে, জুম ইউজ করতে গেলে বাইরে যাওয়া লাগে। হ্যাঁ, আচ্ছা, না ওখানেই তো, ওই জন্যই তো সমস্যাটা হয়ে আছে। তাছাড়া তো জুমের ইয়াটা খুবই কার্যকরী এবং অনেক কিছু ব্যবহার করা যায়। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখি 2-1 দিন যেদিন আমার ব্রেকআউট রুম দরকার হবে বা তোমাদের ভিতরে ইন্টারাকশনের দরকার হবে, সেদিন আমি জুমে নিব। তোমরা একটু জুমটাও ইয়া করে রেখো, ঠিক আছে তো? ওকে,
তাহলে হাত ওই যে মন্দিরা ইসলাম, তাই তো? মন্দিরা আছো লাইনে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এর ভিতরে আমাদের সঠিক আলোচনাগুলো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটু পড়ো, পড়ার পর আমাকে বলবা, একটা একটা করে লাইন পড়বা ধীরে ধীরে, এবং সবাই মনোযোগ দিবা। এখানেই তোমার মিস্টেকটা ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ, পড়ো, তুমি পড়ো, পরে আমাকে বলো। আমরা সবাই চুপ আছি, তুমি পুরোটা পড়ে ফেলো, আমরা কিচ্ছু বলবো না এখন। There are several reasons why I am going to learn freehand writing. First of all, I am very weak in this sector. As a student of English, if I learn freehand writing in English, it will be helpful for many academic study. Secondly, I can express my thought in English easily. Then it also makes me confident to write in front others. After all, I want to learn freehand writing because I love it so much. তুমি কি বুঝতে পেরেছো সে কি লিখতে চেয়েছে? জি স্যার, বুঝছি একটু। আচ্ছা, এখানে কোনো মিস্টেক আছে প্রথম সেন্টেন্সটাতে? একটু এবার মিস্টেকগুলো বার করো। There are several reasons why I am going to learn freehand writing. এখানে একজন বলো তো কি মিস্টেক হতে পারে, যদি তুমি না ধরতে পারো আরেকজন বলো। এখানে কোনো মিস্টেক আছে? স্যার রিজনস হবে না? হ্যাঁ, এখানে যেহেতু সেভারাল ব্যবহার করেছো, হ্যাঁ, এখানে তোমার যেহেতু ডিটারমিনার এবং মানে ডিটারমিনার বলতেছো, তোমার হচ্ছে ডিটারমিনার এবং সাথে তোমার নাউনের সাথে একটু কনফ্লিক্টিং হচ্ছে কি, যেহেতু তুমি সেভারাল দিয়েছো তাহলে কি লিখতে হবে জায়গায়? সেভারাল রিজনস, তাই তো? There are several reasons, অনেক কারণ আছে why I am going to learn freehand writing. হ্যাঁ, এখানে আর কোনো সমস্যা নেই, সুন্দর লেখা হয়েছে। ফার্স্ট অফ অল, এর মধ্যে প্রথম হলো কি, I am very weak in this। এটা কি সেক্টর বলবো আমরা? সাবজেক্ট। হ্যাঁ, এটা স্কিলস বলি আমরা, তাই না? এটা কোনো সাবজেক্টও না, এটা হবে কি স্কিলস। I am very weak in these skills, ঠিক আছে তো? এই স্কিলসে আমি সরি, এখানে এমনি দিই, সরি স্যার ল্যাঙ্গুয়েজ দেওয়া যায় না? না, ল্যাঙ্গুয়েজ বলবো না, যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং এর শব্দটা ইউজ করতে। ফ্রি হ্যান্ড রাইটিং তো কোনো ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা, এটা একটা স্কিল, তাই তো? তাহলে আই এম ভেরি উইক ইন দিস স্কিল, এই স্কিলে আমি খুবই দুর্বল। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ, হচ্ছে ইংলিশের স্টুডেন্ট হিসেবে, ইফ আই লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ, এখানে একটা কমা হবে নিশ্চয়ই, তাই না? ইট উইল বি হেল্পফুল ফর, এটা কি মে হবে না মাই হবে? স্যার মাই হবে। মাই হবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছে বলো তো? স্যার ওই যে ওইখানে বলা হয়েছে ফার্স্ট অফ অল, তো যেহেতু থার্ড সেন্টেন্সে বলছে সেকেন্ডলি, তাহলে এটা ফার্স্টলি হবে না, নাকি ফার্স্ট অফ অল বললেও চলবে? না, সেটা সমস্যা হবে না, ওটা নিয়ে কোনো সমস্যা না। জি স্যার, ওটা নিয়ে সমস্যা না। ইট উইল বি হেল্পফুল ফার্স্ট বললেও হয়। হ্যাঁ, তার বলছে সেকেন্ডলি দিয়ে একটা কমা টমা দিবা, কানেক্টরগুলো পর একটা কমা দিবা, ঠিক আছে তো? এই যেগুলো, আই ক্যান এক্সপ্রেস মাই থট ইন ইংলিশ ইজিলি, দেন ইট অলসো কি হবে জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সেই হিসাবে এখানে কি দেব আমরা? একটা মেক্স। আমরা কি মেক্স দিব নাকি মেক হবে? আমরা কি মেক্স দিব না উইল মেক হবে? কোনটা হবে? উইল মেক। যেহেতু আমি শিখতেছি, স্যার উইল মেক হবে, তাই না? এটা ফিউচার টেন্স হবে, তাহলে কি হবে? ইট উইল অলসো মেক মি কনফিডেন্ট। কনফিডেন্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে, জানো? কনফিডেন্টের সাথে কি হয়? হ্যাঁ, স্যার অফ হয় সম্ভবত। কনফিডেন্ট, ঠিক আছে তো? এই যে অফ অর অ্যাবাউট, জি স্যার, অফ হয় সম্পর্কে। ওই জন্য আমরা ইনফিনিটিভ ইউজ করব না, কনফিডেন্ট অফ, ঠিক আছে তো? দেখো, আই অ্যাম কনফিডেন্ট অফ মাই সাকসেস। এখন যদি তুমি কোনো ভার্ব ইউজ করো তাহলে জিরান্ড ইউজ করতে হবে, তাই না? তাই বলছে, তাহলে কি লিখবো এই জায়গায়? আই অ্যাম মেক মি উইল মি মেক মি কনফিডেন্ট অফ, কি হবে অফের পর কি লিখবো আমি? স্যার ওইখানে স্যার এখানে আই ক্যান এক্সপ্রেস মাই থটস হবে নাকি না থট হবে? না, এটা সমস্যা নেই, থট দিলেও চলবে। এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে তুমি সিঙ্গুলারও ব্যবহার করতে পারো, সমস্যা না, ঠিক আছে তো? এটা কমন নাউন হয়ে গেছে সেটা। দেন ইট উইল মেক মি কনফিডেন্ট অফ রাইটিং ইন ফন্ট, কি হবে? ইন ফন্ট অফ হবে, তাই না? কমপ্লিট ফ্রেজটা ইন ফ্রন্ট অফ আদার্স। তারপর হচ্ছে আফটার অল
I want to learn freehand writing because I love it so much. এই তো দেখো, তাহলে স্যার এখানে আফটার অল এর জায়গায় ওভারঅল দিলে ভালো হতো না? ওভারঅল, আফটার অল দিতে পারো, ওভারঅল দিতে পারো, ঠিক আছে। তো আফটার অল মানে কি মোটের উপর নাকি সর্বোপরি, হ্যাঁ মোট কথায় একই সেন্স, হ্যাঁ ওরকম একটা কনক্লুশনের সেন্সে এটা আসে, কারণ সমস্যা না। তাহলে এটা সুমাইয়া সুমু লিখেছো, ভালোই লিখেছো। এই যে জায়গাগুলো আমি একটু ঠিক করলাম, এই জায়গাটা সবাই একটু খেয়াল করবা, তাই তো? এখানে বেশি মিস্টেক কিন্তু হয়নি, তাই না? হ্যাঁ, এখন দেখো কত, মানে তোমার কি মনে হচ্ছে যে তুমি ইংরেজি লিখতে পারো না? তোমার কি মনে হয়, বলো? স্যার আমি তো খুবই ভয় দেখছিলাম। এই যে এই জায়গাগুলোই তো ঠিক করা আমাদের দায়িত্ব, যে আসলে আমরা যদি শুধু গ্রামার ফোকাস দিই, তোমার কখনোই এই জায়গাটা আসা হবে না। কিন্তু যদি আমরা রাইটিং ফোকাস দিয়ে গ্রামারের দিকে আগাই, তাহলে দেখা যাচ্ছে যে তুমি অলরেডি লিখতে শুরু করেছো, ইউ আর অলরেডি এক্সপার্ট ইন রাইটিং, ইউ ক্যান অলরেডি রাইট। আমি মনে করি যে, আমি তো বললাম যে অনেকের কাছে মনে হবে যে স্যার যা শেখাচ্ছে ওগুলো তো আমি জানি। তোমাদের ভিতরে এক্সপ্লোর করার দায়িত্বটা হচ্ছে আমার, যে ইউ অলরেডি আর এবল টু রাইট সামথিং, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ আর নট কনফিডেন্ট এনাফ অ্যান্ড কারেজাস এনাফ টু এক্সপ্রেস ইউর সেলফ ইন রাইটিং, অ্যান্ড হিয়ার আই হ্যাভ অ্যান হ্যান্ড টু হেল্প ইউ। এইখানে আমার একটা হাত দিতে হবে, যে তোমাকে বার করতে হবে শুধু, যে তুমি পারো। এরকম তুমি 1 মাস লেখো, দেখবো যে তোমার অলরেডি কনফিডেন্ট লেভেলটা কতখানি বেড়ে গেছে। তোমার অত মেমোরাইজ করতে হবে না, তোমার অত ওয়ার্ড মেমোরাইজ করার দরকার নেই, তুমি অটোমেটিক পারবা, অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, এই জায়গাগুলোতে। আচ্ছা, তাহলে আরেকজনেরটা আমি দেখি। দেখো সবাই কি বুঝতে পারছো? সবার হয়তো আমি পড়তে পারবো না, মেসেঞ্জার থেকে একটু দেখেন। আচ্ছা সমস্যা নেই, আমি সবার পড়বো না, মনে করো তোমারও দেখার দরকার নেই, তুমি শুধু সেই জায়গায় দেখো যেটা আমি পড়াচ্ছি। যা পড়ছি না সেটা নিয়ে মন খারাপ করবো না, কিন্তু এখানে থেকে যে কথাগুলো বলছি সেগুলো একটু খেয়াল করবা, মনে থাকবে? আমি তোমাদের সবাইকে লিখিয়েছি, কিন্তু সবগুলো কি পড়ার আমার দরকার নেই? দরকার আছে, বলো? আমি যখন তোমাদের একটা জিনিস শেখানোর পর যখন টেস্ট নিব, তখন আমি সবারটা পড়বো, সবারটা পড়ে কমেন্ট করব। কিন্তু যখন আমরা ক্লাসে আসবো, তখন হয়তো লিখবা তোমরা 30-40 জন, হয়তো পড়বো আমি 5-7 জনকে, ঠিক আছে? তো ওইখান থেকে যে ভুলগুলো তোমার হওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা নাও হতে পারে, সেগুলো একটু ঠিক করে নিতে হবে। কি আমি বুঝতে পারছি? অথবা আমি কিন্তু জাস্ট মানে এলোমেলোভাবে কিন্তু আমি সিলেক্ট করতেছি, এমন না যে আমি জাস্ট কাউকে সিলেক্ট করতেছি বা কার ইয়ে করছি। আমার এলোমেলোভাবে আমার যেটা মনে পড়তেছে আমি সেটাই নিচ্ছি, এখন যার যেটা বাধে আর কি। হ্যাঁ, আমি একটু বড় বড় রাইটিংগুলোই দেখি বিশেষ করে, তারপরে সমস্যা নেই, আমি দেখি একটু ছোট রাইটিং দেখি একটা। আচ্ছা, এটা দেখি কার, এটা নামটা ফারজানা আঞ্জুম তন্নি। আছো ফারজানা আঞ্জুম তন্নি? জি স্যার। কেউ কোনো হেল্প নেওনি তো কোনো জায়গা থেকে? একদম নিজে লিখছো তো? জি স্যার। হ্যাঁ, দয়া করে কোনো জায়গা থেকে হেল্প নিবা না, তোমার ভুল হোক, আমি বলছি কোনো জায়গা থেকে হেল্প নিবা না, তুমি তোমার মতো করে লেখো, কারণ আমরা শিখতে এসেছি, এটা আমি বারবার এনশিওর করতে যাচ্ছি। ওকে, তাহলে এটা পড়বে কে? আমি 2 জন করে এক সাথে 2 জন করে এনগেজ করবো, 2 জনকে। হাবিবুর রহমান হাত তুলে আছো আগে থেকে? হাবিব? জি স্যার। আচ্ছা, আমি একটু শামিম রেজাকে নিই। শামিম আছো? নিচে থেকে নিলাম, তারপর তোমাকে নিচ্ছে। হ্যাঁ, শামিম আছো? শামিম, are you there? Okay, can you listen to me properly? Okay, please go through this writing and tell me if there is any mistakes or whether the writing is clear to understand. হ্যাঁ, আমি পড়বো না কি করব? Yes, you start reading. I want to learn. আর দেখা যাচ্ছে না তো আমার, দেখতে পাচ্ছ না ঠিক মতো? আচ্ছা আচ্ছা, তাহলে অন্য একজনকে দেখি তোমার এখন, তাহলে ঠিক আছে যদি একটু প্রবলেম হয়। আচ্ছা, তা হাবিব বলো, হাবিব রহমান। হাবিব? জি স্যার। হ্যাঁ, ওকে প্লিজ। স্যার শুধু কি বইগুলো বলবো নাকি? তুমি আগে পড়ো, পড়ে দেখো তুমি বুঝতে, মানে ও যে একটা তথ্য দিয়েছে তোমাকে, তুমি সেটা পড়ে বুঝতেছো কিনা। মানে একজন লিখবে আর একজন পড়ে
সে যা বলতে চেয়েছে সেটা আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। তারপরে ভুল টুল তো দু একটা বাদ দেই, বলো। হ্যাঁ, আমি পড়লে তো আমি বুঝবো, কিন্তু তুমি বুঝতেছো কিনা। I want to learn freehand because it is very necessary for improving our writing capacity, and it also helps to find our mistake in writing any text. It enriched our vocabulary. We cannot find our writing capability without learning it. So it can be said that without learning freehand writing, it going to be fault for any student. আচ্ছা, তুমি কিছু বুঝতে পেরেছো যে সে কি বলতে চেয়েছে? জি স্যার। আচ্ছা, এবার তুমি কি এর কোনো ভুল পেয়েছো? তাহলে বুঝলাম যে তুমি সে যা বলেছে লিখে অন্তত বোঝাতে পেরেছে তোমাকে, তাই তো? হ্যাঁ, somewhat understandable and message is clear, but is there any এখানে হ্যাঁ ফ্রি হ্যান্ড, শুধু ফ্রি হ্যান্ড, এখানে তো রাইটিংটা যদি যুক্ত করতে তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ফ্রি হ্যান্ড শব্দটা দিয়ে আমরা আসলে কি পাই? এটা কি নতুন কোনো ইউজ? এটা কি ইউজেবল কিনা? এরকমটা ইউজেবল কিনা নাকি ভুল? এটা আমরা একটু দেখতে চাই, ঠিক আছে তো? ফ্রি হ্যান্ড, স্যার এটা ভুল। হ্যাঁ, ফ্রি হ্যান্ড, তাই তো? আমার রাইটিংটা স্যার ভুল হয়ে গেছে আর কি। আরে সমস্যা নেই, তোমার ভুল ভেবো না তো। আমরা জাস্ট মনে করো তুমি ভুল করছো, কিন্তু এটা নিয়ে ভুল নিয়ে ভাববো না, আমরা জাস্ট এটাকে গবেষণা করবো একটু, ঠিক আছে তো? এখন এই যে এখন তুমি মন খারাপ করতেছো, স্যার আমার ভুল ধরতেছে, এখানে ওরকম কিছু মনেই করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, না টাইপিং এ। হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নেই। যেহেতু তোমরা এইভাবে টাইপিং করতেছি, এখানে আইটা ছোট হাতের হচ্ছে, সেগুলো আমি মেনে নিচ্ছি যে ওগুলো আমি ভুল ধরছি না। কিন্তু ফ্রি হ্যান্ড শব্দটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? এটা কি আমরা যখন লিখবো স্যার এটা একসাথে লিখতে হবে। দেখো, এই জন্য যে এই ওয়ার্ডটা আমাদের জানা হয়ে গেল, তাই না? ফ্রি হ্যান্ড, তুমি শব্দটা ইউজ করেছো বলে আমরা কিন্তু আলোচনায় আসছি। ফ্রি হ্যান্ড এটা একটা ওয়ার্ড, এবং এটা প্রধানত অ্যাডজেক্টিভ। দেখো, এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, ঠিক আছে তো? তাহলে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? অ্যাডজেক্টিভ কখন ইউজ করা যায়? অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে ইউজ করতে হবে, তাই না? অথবা নাউনের পরেও আমরা ইউজ করতে পারি যদি এটা পোস্ট মডিফায়ার হয়ে থাকে। তাই বলছে দেখো, স্পেশালি ড্রয়িং ডান উইদাউট দ্য ইউজ অফ এনিথিং টু গাইড দ্য হ্যান্ড, মানে কি হ্যান্ডকে গাইড না করা, এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড। মানে মূল কথা হলো, তোমাকে আমি কোনো গাইড করি না, তুমি নিজের মতো করে লিখছো, তোমার যা মন চেয়েছে তুমি তাই লিখেছো, এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা নাউন হিসেবে ব্যবহার করা হতে পারে একটা ফ্রেজ হিসেবে। দেখো, ফ্রি হ্যান্ড, এটা ফ্রি হ্যান্ড মানে কি ফ্রিডম টু অ্যাক্ট কমপ্লিটলি অ্যাট ওয়ান্স ওন ডিরেকশন, এটাও হয়তো তুমি ব্যবহার করতে পারো। দেখো, এটা নাউন হিসেবে ব্যবহার করে তার পূর্বে একটা আর্টিকেল ইউজ করতে হবে, ঠিক আছে তো? তার মানে এই জায়গাটাকে যদি আমি ইউজ করতে চাই, স্যার আমি যদি একসাথে ওইটা না লিখি, ফ্রি হ্যান্ড না লিখে ফ্রি হ্যান্ড লিখলে হবে? এখানে তখন কথাটা আসবে না আর কি, ওইভাবে হয় না, ঠিক আছে তো? ওটা অন্য ইউজ, ওটা একটু অন্য ইউজ। জি স্যার, বুঝতে পারছি। নাউনের অবস্থানে ব্যবহার করতে, ঠিক আছে তো? হ্যাঁ, আই ওয়ান্ট টু লার্ন, দেখো কি দিব আমি এই জায়গায়? ফ্রি হ্যান্ড রাইটিং, তাই তো? রাইটিং। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং বিকজ একটু টাইপে একটু মিস হয়েছে, বিকজ ইট ইজ ভেরি নেসেসারি ফর ইমপ্রুভিং আওয়ার রাইটিং ক্যাপাসিটি অ্যান্ড ইট অলসো, এখানে একটা মিস্টেক আছে, কি সেটা বলো তো? এরপরে এখানে একটা হেল্পস হবে, ফুল স্টপ আছে। আর রাইটিং এ কখনো শর্ট ফর্ম ইউজ করবে না, আমি আবারও বলছি, রাইটিং এ কখনোই শর্ট ফর্ম ইউজ করবে না। এখানে ইটস লিখবা না, লিখবা কি ইট ইজ। ইট ইজ এখানে কি লিখবা? আচ্ছা গেল, ইন এনি টেক্সট। এটা এনরিচড হবে নাকি এনরিচেস হবে? এটা কি পাস্ট টেন্স? হ্যাঁ, যেহেতু আমরা জেনারেল আলোচনা করছি, এটা কোনো পাস্ট টেন্সের ঘটনা না, যেহেতু এটা জেনারেলাইজেশন, অতএব জেনারেল কোনো আলোচনায় আমরা প্রেজেন্ট টেন্সের ভিতরে থাকবো, ঠিক আছে তো? তাহলে কি লিখবো এই জায়গায়? ইট এনরিচেস আওয়ার ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারি। এছাড়া আর কি হচ্ছে? উই cannot find our writing capability without learning it. এখানে কি ফাইন্ড হবে? ক্যাপাবিলিটিকে ফাইন্ড বলবো নাকি গেইন হবে? বলো তো, আমরা কোন শব্দটা ইউজ করতে পারি এই জায়গায়? গেইন অর অ্যাচিভ, তাই তো? আর ইমপ্রুভ, যেটা আমরা বলতে পারি, এখানে ইমপ্রুভ দিলে ভালো হবে। ইমপ্রুভ আওয়ার রাইটিং ক্যাপাসিটি উইদাউট লার্নিং ইট। সো ইট ক্যান বি সেড দ্যাট উইদাউট লার্নিং ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে একটা কমা দিবা, এইখানে কমপ্লিট সেন্টেন্স হবে, এখানে মিস্টেক হয়ে গেছে, তাই তো? তাহলে কি হবে? ইট ইজ গোয়িং টু
হওয়ার থেকে কি দিব বি বি আ বিগ ফল্ট, তাই তো? হ্যাঁ, ইট ইজ গোইং টু বি আ বিগ ফল্ট ফর এনি স্টুডেন্ট, তাই তো? এটা কোন স্টুডেন্টের জন্য, যে কোনো স্টুডেন্টের জন্য একটা বড় ভুল হবে। এই তো, তাহলে তুমি তোমার মতো করে তথ্যগুলো সাজিয়েছো, দু একটা একটু মিস্টেক হয়েছে, এগুলো আস্তে আস্তে চলে আসবে। যে আসলে 2 এর পরে আমরা আসলে ভার্ব আনতে চেয়েছিলাম, ভার্বটা একটু হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, এইভাবে। তো দেখো, তাহলে তুমি স্যার রাইটিং এর জন্য বিটা দিতে পারিনি স্যার। আচ্ছা, ভেরি গুড, নো প্রবলেম। তাহলে আশা করি কি তুমি যে পারো না সেটা আমি স্বীকার করছি না, তাই তো? যে তুমি পারো এটা স্বীকার করতে হবে যে তুমি পারো। হ্যাঁ, যা পারো সেটাই তুমি অনেকখানি পারো, এখন শুধু এইটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে তুমি এখানে গ্রামার ইউজ করেছো, এখানে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছো, এখানে তুমি সব কিছু ইউজ করেছো, তোমার এখানে তেমন কোনো মিস্টেক নেই, জাস্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটু টেন্স ভয়েস মিস্টেক আছে, তাও আশা করি সেগুলো তোমরা জানো। লিখতে গিয়ে মিস্টেক হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে লিখতে গিয়ে মিস্টেক হবে, কিন্তু তুমি জানো, ঠিক আছে? এই জায়গায় খেয়াল করতে হবে। স্যার এখানে উইদাউটের জায়গায় নট দেওয়া যাবে কি? ইট ক্যান বি সেড দ্যাট নট লার্নিং ফ্রি হ্যান্ড রাইটিং, তাই তো? ইট ইজ গোয়িং টু বি, হ্যাঁ অবশ্যই হবে, কেন নয়, নট হবে, ঠিক আছে? এটা ব্যবহার করতে পারো, ওকে। তারপরে আমি দেখি তোমাদের একটু শুধু ক্যাপাবিলিটি দেখিনি, যে তোমরা কতটুকু জানো, আসলে কতটুকু পারো। দেখো তোমরা কিন্তু অলরেডি আমি এক্সপ্লোর করতেছি, তোমরা অনেকেই ভালো পারো। হ্যাঁ, অনেকেই, মানে অনেকেই বলবো যে অধিকাংশই তোমরা হয়তো ভালো পারো। আমি খুঁজে 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 দেখি যে এরকম দুর্বল আছো কে কে। দুর্বলগুলো একটু স্ক্রিনে নিয়ে আসেন, একটু দেখি। হ্যাঁ, আমি একটু দুর্বল খুঁজে যাচ্ছি। দেখো তোমরা অনেকেই ভালো পারো, আমার তো এই ব্যাচে তোমাদের যুক্ত করা ঠিক হয়নি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো পারো। স্যার আমাদেরকে পাম দিয়ে ফুলাই দিচ্ছেন। না, পাম না, সত্যি বলতেছি, আমি তো এখানে ভুল পাচ্ছি না। জি স্যার, হ্যাঁ, আমি আপনি পাম দিতেছেন স্যার। ওই 2 4 5 10 লাইন লেখা যায়, তারপরের থেকে যত সমস্যা শুরু হয়ে যায়, ভোকাবুলারি স্টক হয়ে যায়। যে 5 লাইন পারে সে বাকি আরো 1000 লাইন পারবে আমি মনে করি। আমি তোমাদের ভুলই পাচ্ছি না, আমি তো বিপদে পড়লাম। তোমাদের টাকাগুলো এমনি নেওয়া হবে, দেখো তো। হ্যাঁ, আমি তো স্যার কি বলেন না, ভুল পাইলে আমি এক চোখে ধরে ফেলতে পারি যে ভুল হয়েছে। হ্যাঁ, মানে সেরকম ভুল আমি পাচ্ছি না। আচ্ছা, যেটা আমি কপি স্যার আর খুঁজেন না, অনেকের হার্টবিট বেড়ে গেছে। কিসের হার্টবিট? মানে খুশির হার্টবিট? হ্যাঁ, না ভয়ে? না স্যার, কার্ডটা ধরেন, এটা বোঝা যাইতেছে না, নার্ভাসনেস। আচ্ছা, সমস্যা নেই, বললাম স্যার মেসেঞ্জারে একটু দেখেন। আচ্ছা, আসছি, টেনশন নিও না, টেনশন নিও না। নাও, কার্ডটা দেখতেছি না সেটা নিয়ে কখনো ভয় করবে না। হ্যাঁ, যেটা দেখতেছি সেটাতে ফোকাস করো, আমি বারবার বলছি। আচ্ছা, এবার এটা আমি একটু পড়ি আমি নিজেই। বলছি টু বি ফ্র্যাঙ্ক। টু বি ফ্র্যাঙ্ক মানে কি? খোলাখুলি বলতে, নাকি? একটা গান আছে না, খোলাখুলি বলতে, কি জানি ভারতের বাংলা সিনেমাটা, নাটকের না সিনেমার একটা গান আছে, খোলাখুলি বলতে গেলে স্যার। হ্যাঁ, তো টু বি ফ্র্যাঙ্ক, I want to develop my freehand writing skills to feel more confident about myself. দেখো তো, এত সুন্দর লেখা তো আমি নিজে লিখতে পারবো না। হ্যাঁ, কত সুন্দর লেখা হয়েছে দেখো তো। কপি পেস্ট করোনি তো কোথা থেকে? স্যার সত্যি বেশ ভালো হয়েছে। হ্যাঁ, দেখো কত সুন্দর লেখা। আমি বলছি না যে আমি আসলে ভুল খুঁজে পাচ্ছি না যে তোমরা ভুল করেছো কিনা। আমার তোমরা মানে চ্যাট জিপিটি ইউজ করছো বা আরো ভালো লেখা বের করলেন না, সেটা আসি তো। এই যে এইটুকুই যে পারে, আমি তো বললাম যে মোটামুটি হাঁটতে পারে সে পাহাড়ে উঠতে পারবে, শুধু একটু কষ্ট করতে হবে ওই জায়গায়। হ্যাঁ, তোমাদের বেস দেখে আমি বুঝতে পেরেছি যে না, তোমরা অনেকখানি পারো। I know that I can write in English, but I want to enhance the quality of it. ওকে, আমি জানি যে আমি ইংলিশে লিখতে পারি, তাই না? কিন্তু আমি এর কোয়ালিটিটা একটু এনহ্যান্স করতে চাই। ভেরি গুড। বিকজ বিসাইড হোয়েনেভার আমি তো ভুলটা চয়েস করে ফেললাম। হ্যাঁ, যে হোয়েনেভার আই এনকাউন্টার এনি আনকমন কোশ্চেন ইন দ্য এক্সাম হল, আই ফাইন্ড মাই সেলফ। দেখো কি লিখেছে এটা। স্যার তো অনেক অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করছে, আপনি আসলেই ভুলটা চয়েস করছেন। না, আমি তো ভুলটা চয়েস করে ফেলেছি, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে ভুল চয়েস হয়ে গেছে, সে তো অলরেডি পারে। স্যার এটা স্কিপ করেন স্যার। হ্যাঁ, দেখো এই মিনিংটা একটু বললাম। দেখো,
না যখন সিলেক্ট করে ফেলেছি অবশ্যই না, তোমাদেরকে জানতে হবে না যে এটা একটু অ্যাডভান্স, তুমি যে বুঝতে পারতো এর মতো আমাকে লিখতে হবে, এরকম ভালো কিছু তো দরকার নাকি। দেখো ডডল মানে কি, দেখো সেই শব্দটা অ্যাডভান্স শব্দ ইউজ করে ফেলেছে কিন্তু সে, হ্যাঁ, যেটা কিন্তু কমন শব্দ না। তাহলে হচ্ছে কি ওয়েস্ট টাইম। স্যার আমার জীবনে প্রথম দেখলাম এই শব্দ। হ্যাঁ তাই বলছে কি, দেখো আই ফাইন্ড মাই সেলফ ডডলিং, এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো কত সুন্দর হয়েছে। আই ফাইন্ড মাই সেলফ ডডলিং মানে তুমি অলরেডি এখানে মানে ওই যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজ করে ফেলেছো, জিরান মানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছো। মোরওভার কে সে, হ্যাঁ আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইট টু ইগনোর এনি কাইন্ড অফ মিস্টেক্স ইন রাইটিং হোয়াইল টেকিং অ্যান এক্সাম। হ্যাঁ তাহলে আমি ভুল পাইছি একটাও এখানে। স্যার এটা কার লেখা? হ্যাঁ আমি স্যার এটা কার লেখা? স্যার তাকে ধরেন। স্যার হ্যাঁ বলো স্যার এই লিটারের নাম করলেন না স্যার, এইটা যে লিখছে স্যার, হ্যাঁ হ্যাঁ এটা যে লিখছে ওই লেখাটা স্যার আমি বুঝতে পারি না। এটা দেখেন স্যার আমার সমস্যাটা কোথায় স্যার, এই লেখাটা আমি বুঝতে পারলাম না। কোন লেখাটা? হ্যাঁ কিন্তু এই যে লেখা যে লিখছে টু বি ফ্র্যাঙ্ক আই ওয়ান্ট টু ডেভেলপ মাই ফ্রেন্ড রাইটিং স্কিল টু ফিল ইট, এইটা স্যার। হ্যাঁ হ্যাঁ কেন বুঝতে পারোনি স্যার? মানে কিছু কিছু বিষয় দেখা গেছে মানে সঠিক একটা বাংলা মিনিং আনতে পারতেছি না। আবার বাংলা মিনিং এ যাবে না, ইংলিশ যখন পড়বা তোমার সঠিক ইংরেজি ট্রান্সলেশন করতে হবে, এটা কেউ বলেনি তোমাকে, ঠিক আছে তো? তুমি আবার পড়ো তো, এটা দেখি তুমি কি বোঝোনি। স্যার টু বি ফ্র্যাঙ্ক, একটু মিউট রাখো, কারো মনে ফ্র্যাঙ্ক এখানে একটা দাঁড়াও একটু। আলামিন তুমি পড়তেছো? হ্যাঁ জি স্যার আমি পড়তেছি। আচ্ছা পড়ো, তাহলে একটু কথা বলো না। স্যার শোনা যাচ্ছে কথা? স্যার টু বি ফ্র্যাঙ্ক, স্যার এখানে মানে ফ্র্যাঙ্ক এখানে তো একটা আননোন ভোক্যাব, মানে ভোক্যাব আমার কাছে মনে হইতেছে ফ্র্যাঙ্ক। কেন এটা আননোন হবে? এটা তো খুব কমন শব্দ, এত সমস্যা তোমার তো পড়ার গ্যাপ থাকতে পারে। হ্যাঁ জি স্যার। I want to develop my friend writing skill to feel more confident about myself. ঠিক আছে স্যার। I know that I can write in English, but I want to enhance the quality of it. ঠিক আছে। Besides, whenever I encounter any uncommon question in the exam hall, ইংলিশে ধরতে গেলে ঠিক আছে, কিন্তু যে বাংলা করতে গেলে একটু ব্যস্ত থেকে যায়। আমি তো বলছি বাংলা। তুমি কি ট্রান্সলেশন করবা জীবনে? শুধু কি ট্রান্সলেশনই করবা, যে তুমি যা পড়বা শুধু ট্রান্সলেশন করবা? তুমি সেন্স বুঝতে পেরেছো না সেটা খেয়াল করো। বুঝতে পারলেই হচ্ছে। হ্যাঁ সেন্স তো বুঝতে পারলাম, কিন্তু আমি যখন লিখতে যাব আবার তখনই তো আমি আটকে যাচ্ছি। আবার তুমি আগের কথায় যেও না। তুমি কি পারতেছো না সেটা পরের কথা, তুমি এটা পারতেছো না সেখানে থাকো। তুমি এটুকু বুঝতে পারছো না সেটা বলো, আবার কোনটাই পারবে না সেটা আমি জানি না, কিন্তু তুমি এটাই পারছো না সেটা বলো। এই জায়গায় আমাদের প্রবলেম, যে আমি পারি না পারবো না এটা বাদ দাও, তুমি যেটা পড়তেছো সেটা বুঝতেছো কিনা সেটাই এনাফ, এতে আমি সাকসেসফুল। জি স্যার। তাই না? আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমার মা বাবা হাতে করে শিখিয়েছে যে অ লিখতে হয় কিভাবে, আমি অ লিখতে পেরেছি মানে আমি সাকসেসফুল। পরে মাস্টার্সে গিয়ে আমি পিএইচডি করতে পারবো কিনা বা মাস্টার্স করতে, সেটা তো আমি ওই সময় ভাবলে হবে না। হবে বলো? তুমি তোমার লেভেলটাই সাকসেসফুল হও, তুমি অটোমেটিক পারবা, কোনো সমস্যা না। আবার পড়ো, তোমাদের ভুল জায়গাগুলো একটু ঠিক করতে হবে। পড়ো। জি স্যার পড়েছি স্যার। whenever I encounter any uncommon question, যেখানে তেমন জটিল কিছু নাই, আশা করি খুব সিম্পল হয়েছে, কিন্তু কয়েকটা ওয়ার্ড একটু অ্যাডভান্স নিয়ে এসেছে। ঠিক আছে, জেনে থাকে তাহলে ভালো, কিন্তু অন্য জায়গা থেকে নিলে বলবো এটা আরো ভালো করে শিখতে। হ্যাঁ জি স্যার ঠিক আছে। আচ্ছা ভেরি গুড। আমি তো কার এটা স্যার এই প্রতিভাবান ব্যক্তির সাথে আমাদেরকে পরিচয় করে দেন। না আমি তো জানি না আমি কারটা কপি করেছিলাম, আমার তো মনে নাই। সে কি আছো? স্যার মনিরা, আরে আমাদের ব্যাচেরই মনিরা, আসতে মনিরা। আচ্ছা 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 ভেরি গুড। সরি তাহলে আপু হবে। সুন্দর লিখেছো। আমি তো বললাম যে আমার এই ব্যাচটা শুরু করা ভুল হয়েছে ভাই, আমি তোমাদের টাকা পয়সা নিতে পারবো না মনে হচ্ছে। হ্যাঁ না সত্যি তাই, আমি তো যে তোমরা যা লিখেছো তাতে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর তোমরা পারো, আর তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হয়েছো। হ্যাঁ
স্যার সেই কথা বললেই তো হয়। না আমি মানে খুঁজতেছি, কারণ বলি না এখনো, আমি এখন সামনে নিয়ে আসবো না, দরকার নেই। আচ্ছা আর একটা এখান থেকে দেখি, তারপরে আমরা একটা মেসেঞ্জার থেকে দেখবো, ঠিক আছে? যারা মেসেঞ্জার অপেক্ষা করতেছিল আবার মাইন্ড করবে যে স্যার আমাদেরটা দেখতেছে না। ওকে দেখো কি সুন্দর রাইটিং, হ্যাঁ আমি দেখো প্রত্যেকটা পলকে পলকে ধরতে পারতেছি যে কত সুন্দর লিখেছো তোমরা। হ্যাঁ শুধু তোমাদের কনফিডেন্স লেভেলটা শুধু আমাকে একটু বাড়াই দিতে হবে যে তোমরা পারো। আমার কাছে মনে হচ্ছে তোমরা ভয়ে এখানে যুক্ত হয়েছো, হ্যাঁ তোমরা ভয়ে যুক্ত হয়েছো। দেখো এইটা ছোট, কিন্তু এর ভিতরেও আমি ঠিক ভুল পাচ্ছি না, তারপরে দু একটা হয়তো একটু ইয়া পেতে পারি, তাছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা তো এখানে কে পড়বে বলো তো এটা? মিতু পড়বা, পড়ো। হ্যাঁ দেখি তুমি বুঝছো কিনা, যে সেদা লিখেছে তোমার কাছে বোধগম্য কিনা। হ্যাঁ পড়ো। Freehand writing builds our communication skill, but unfortunately, most of the students don't know about it. Whenever we want to share our thoughts in English, we do not find proper words and sentence. Bangla medium students are so weak in this part, but this is high time to learn it more. কোনো ভুল টুল পেয়েছো তুমি, বা বুঝতে পারোনি এমন কোনো কথা আছে যে তুমি বুঝতে পারোনি? বলো তো। কেউ কেউ আছে একটু বলবা? মিতুর কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। স্যার হাই টাইমের পরে তো স্যার পাস্ট না, ওটা তুমি ইনফিনিটিভ ইউজ করতে পারো, কোনো সমস্যা না। যদি এখানে তুমি সাবজেক্ট ইউজ করতে তাহলে হতো, যদি সাবজেক্ট ইউজ করতে তখন ওটা ক্লজ হয়ে যেত, তখন পাস্ট টেন্স ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, হাই টাইমের দুটো নিয়ম আছে, ইট ইজ হাই টাইম একটা, শুধু হাই টাইম একটা। হ্যাঁ তাই বলছে freehand writing builds our communication skill, but unfortunately most of the students, এই জায়গায় do not হবে নাকি? জি স্যার হয়তো রাইট তাহলে যে ফ্রি হ্যান্ডের স্পেসটা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ কোথায়? ও আচ্ছা এই জায়গায়। বলছে whenever we want বলো whenever, এখানে একটা কমা হবে তাই না? এগুলো ভুল ধরছি না কারণ এখানে আসলে ভুল নেই, তাহলে মেজর কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ এখানে আমি কোনো ভুল পাচ্ছি না আর কি। তা বলছে সো উইক ইন দিস। আচ্ছা এখানে আমরা এটা করব বাংলা মিডিয়াম স্টুডেন্টস, আর এখানে সো উইক না দিয়ে আমরা ভেরি উইক দিব, ঠিক আছে? কারণ সো দ্যাটের সাথে আমরা একটা অন্য সেন্স নিয়ে আসি। ভেরি উইক ইন দিস পার্ট না বলে আমরা কি বলতে পারি, এটা স্কিলস বলতে পারি। হ্যাঁ বাট দিস ইজ হাই টাইম, এই ফ্রেজটার ক্ষেত্রে আমরা দিস ইজ হাই টাইমটা পাই না, ঠিক আমরা কি পাই বলবো? ইট ইজ হাই টাইম টু লার্ন ইট মোর। ওকে তা সুন্দর হয়েছে, মানে আমি বললামই তো যে প্রত্যেকটা লেখায় আমি দেখতেছি খুব ভালো লিখেছে, আমি এখানে খারাপ মানে বলতে পারতেছি না, কারণ তোমরা অলরেডি ভালোই করেছো। আমি একটু এখান থেকে একটু দেখি। আচ্ছা মেসেঞ্জারে তাসমিম লিখেছো, দেখি আমি একটু কপি করে নিই এখান থেকে। তাসমিম কি মেসেঞ্জারে দিয়েছো, ওখানে দিয়েছো নাকি না এখানে দিয়েছো? জি স্যার মেসেঞ্জারে দিয়েছি। আচ্ছা আচ্ছা সবাই একটু ধৈর্য ধরে থাকবা কিন্তু। হ্যাঁ আচ্ছা এখানে আবার এরকমই আছে। ভালো লাগতেছে। আচ্ছা তাহলে এটা কে পড়ে শোনাবে আমাকে? স্যার আমি পড়ি। তুমি কে? আমি একটু দেখি তুমি কে। সায়েদ ফাহিম নামে? স্যার নাম কি তোমার? জিনাত? কে বললা বলো তো, একটু কথা বলো। স্যার মিতু পারবেন পড়তে? মিতু তো একবার পড়েছো, মানে আমি নতুন নতুন ফেস চাই, ঠিক আছে? মিতু একবার আমি পড়ি না, এরা কোন মিতু পড়োনি? না স্যার। ও আচ্ছা তা নাও, তুমি যদি না পড়ো তাহলে পড়ো। হ্যাঁ I want to learn freehand writing to improve my English skills. By learning freehand writing, I will be able to write on a topic without memorizing. By learning this, I will be able to write in various competitive exams with confidence. By learning English writing,
Through this method, there will be no number of mistakes in English writing. Through this course, I will be able to improve my vocabulary. কোনো ভুল আছে? আর ভুল কোথায়? হ্যাঁ না স্যার ভুল নেই। তাহলে তোমরা চিন্তা করো যে আমি কিসের মধ্যে এসে পড়লাম। হ্যাঁ আমি ভাবলাম 0 থেকে শেখাবো, আমি তো বলছি 0 থেকে তো তাহলে আমার 1 to 7 লেভেলে বাড়া করতে হবে। হ্যাঁ সেই সবাই হিরো না সবাই সব ভালো লেখাগুলো বের করতেছে। হ্যাঁ সবাই এত সুন্দর পারে আর আমি তো পুরো অবাক হয়ে স্যার আমারটা খুঁজে বের করেন দেখেন কত ভুল। হ্যাঁ তোমার নাম কি? স্যার লিমন খান মেসেঞ্জারে দেই নাই স্যার ওই ওইখানে দিয়ে। স্যার আমারটা তো অনেক মিস্টেক আছে। আচ্ছা দেখি স্যার আমারটায় অনেক ভুল আছে। আচ্ছা আমি দেখি আমারটা দেখে ও নাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি আস্তে আস্তে টেনশন নিও না। ভুল খুঁজে বের করেন স্যার। আমি এখন ভুলগুলো খুঁজে বের করি। হ্যাঁ আচ্ছা সরাসরি হলে আরো ভালো হতো, কিন্তু এখন যেহেতু অনলাইনে তো একটু সমস্যা হচ্ছে। এখানে স্যার আমারটা দেখেন অনেক ভুল পাবেন। দাঁড়াও, যদি ভুল না পাই কিন্তু জরিমানা করব, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। ভুল না পাইলে কিন্তু আমি জরিমানা করব। দাঁড়াও এটা আমি একটু দেখি। স্যার চাইতাম যে স্যারেরা যেন খাতায় কোনো ভুল না পায়, আজকে যাচ্ছি যে যেন ভুল পায়। স্যার আমার একটা দুঃখ আছে স্যার। স্যার মনে হচ্ছে আমি এই বেশি বুদ্ধি ভুল করেছি, সবাই এখানে বেশি পারি। আচ্ছা ঠিক আছে। জি স্যার আমার এটাই মনে হইতেছে। তাহলে দেখি আমাকে যাচাই করতে হবে যে কারা ভালো পারে আর কারা পারে না, এর উপর দিয়ে একটা টেস্ট নিয়ে আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ ওকে মনে হচ্ছে সমস্যা নেই, আগামী ক্লাস থেকে আমরা মেনলি একদম ইয়া থেকে শুরু করবো। টেনশন নেওয়ার কিছু না, অনেকে পারো আবার অনেকে দুর্বল থাকবে, এটা স্বাভাবিক। তবে আমি একটু খুঁজতেছি যে তোমাদের দক্ষতাটা কোন লেভেলে আছে। আচ্ছা প্রথম দিন এটা ওই যে তো বলে এটা তো পড়ার লেভেল, কতটুকু আন্তরিক হলে পারে, কতটুকু পড়াশোনা করলে, মানে তার আমি তো বললাম তার রাইটিংটা দেখো। টিচারেরা যখন একটা রাইটিং পড়ে তখন অটোমেটিক কিন্তু দেখো তোমরা যেহেতু তো শুধু তোমাদের রাইটিং পড়ো তার জন্য মনে করো যে তোমারটাই ভালো, ঠিক আছে না? কিন্তু যখন টিচাররা খাতা দেখে বা পড়ে তখন তো তারা অনেক রাইটিং পড়ে পড়ে দক্ষতা, তাই না? অতএব একটা দেখেই বোঝা পারে যে এটা আগের থেকে আপগ্রেড নাকি লোয়ার গ্রেড। কিন্তু তোমরা শুধু তোমাদেরটাই পড়ো, তুমি মনে করো যা লিখেছো মনে হয় সেটাই সবচেয়ে ভালো, ঠিক আছে? কিন্তু আরেকজন যে তার চেয়ে ভালো লিখতেছে, তার যে আরও দক্ষতা লেভেলটা অ্যাডভান্স, সেটা তুমি যদি অনেকের খাতা না দেখো তাহলে বুঝতে পারবে না। তো যাই হোক সমস্যা না, সবাই ভালো মন্দ এখানে মিশিয়ে থাকবা। অতএব যে পারতেছো তারও বেশি ইয়া করার দরকার নেই যে আমি পারি, আবার যে পারো না তারও দরকার নেই ভাবা যে আমি মনে পারবো না, কারণ এত পারবো না, অবশ্যই পারবো। দেখো আমি জাস্ট একটা কঠিন টপিকে আমরা কতদূর পারি দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ আস্তে 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 আস্তে, আমরা তো সহজ দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে আসবে। দেখো আই অ্যাম আ উইক স্টুডেন্ট। হ্যাঁ বলো স্যার। এই যে লেখাগুলো দেখে হতাশা বেড়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর লিখেছে। তুমিও ভালো পারবা, তুমিও ভালো পারলে আমি আচ্ছা আচ্ছা। I am a weak student of freehand writing. It was very important for me because I am a student of English department first year. আচ্ছা, not only academic education, it also helps me to future life because I am know everything but I am not writing my paper. That is why I am to learn freehand writing in English. আচ্ছা এখানে তুমি যেহেতু তুমি যারা একটু টাইপ করে লিখেছে তাদের আমি একটা বিষয় মিস্টেকগুলো এড়িয়ে গেলাম, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন বা হচ্ছে এই জায়গাটা। কিন্তু তোমার এখানে আমি ভুলটা ধরছি, সেটা হলো আইকে তুমি কেন ছোট হাতের লিখছো আমি অর্থে? এটা কার জানো? এটা কার ছিল? এটা আমার নুসরাত জাহান। হ্যাঁ আই কখনোই ছোট হাতের হবে না, আমি অর্থে আই সবসময় কি বড় হাতের, ঠিক আছে তো? এটা একটা ব্যাপার গেল। আর একটা হচ্ছে তোমার লেখার ভিতরে একটু মানে তথ্যগত কানেকশনের সময় তুমি তথ্যগুলো দিতে পেরেছো, মানে দিয়েছো, কিন্তু কানেকশন লেভেলটা একটু কেটে গেছে, বিশেষ করে ক্লজের ব্যাপারটাতে। হ্যাঁ ক্লজের ব্যাপারটাতে একটু কেটে গেছে, যে সাবঅর্ডিনেট ক্লজগুলো মেন ক্লজ থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ এই জায়গাটা আমি একটু বলি, সবাই একটু খেয়াল করো। যেমন আই অ্যাম আ উইক স্টুডেন্ট, তাই তো, অফ ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে আমি একটা বিষয় হলো এখানে অফ এবং ইনের ব্যবহারটা, এখানে তুমি কি অফ দিবা না ইন দিলে ভালো হয়? তোমাদের মতামত কি বলো তো এই জায়গায়? হ্যাঁ
কোনো কিছুর যেটা সেটা অন্য সম্পর্ক নির্দেশ করে, আর ইন দিয়ে একটা বিষয়ের উপর নির্দেশ করে। তুমি যেহেতু কোনো বিষয়ে দুর্বল সেই হিসাবে আমরা ইন ইউজ করবো, ঠিক আছে? তো উইকের সাথে ইন হয়, তো সেই হিসাবে আমরা এখানে ইন দিব যে আমি এই ক্ষেত্রে উইক স্টুডেন্ট। তাহলে আই অ্যাম আ উইক স্টুডেন্ট ইন ফ্রি হ্যান্ড রাইটিং, সমস্যা নাই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এই ইট ইজটা দিয়ে কাকে বোঝাতে যাচ্ছে, কোনটা গুরুত্বপূর্ণ বলো তো? এই জায়গায় তোমার প্রোনাউন রেফারেন্স একটু সমস্যা হয়েছে। প্রোনাউন রেফারেন্সের সমস্যাটা কি, ইট দিয়ে ইটটা আছে সাবজেক্টে, মানে এইচএসসি লেভেলে প্রোনাউন রেফারেন্সটা মনে হয় তোমরা শেখোনি। ওই জায়গাটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি যে প্রোনাউনটা ব্যবহার করবা যে অবস্থানে, সেই অবস্থানের ঠিক আগের সেন্টেন্সের নাউনকে সে নির্দেশ করবে। তাহলে ইটটা তুমি বসি হচ্ছে সাবজেক্টে, কিন্তু আগের সেন্টেন্সের সাবজেক্টে কে আছে বলো তো? আই। তাহলে ইট দিয়ে কি আইকে নির্দেশ করছে না, তাহলে তোমাকে এই জায়গায় নাউনটা পুনরায় রিপিট করতে হবে, তা না হলে প্রোনাউন রেফারেন্স মিস্টেক হবে। তুমি এখানে বোঝাতে চেয়েছো ফ্রি হ্যান্ড রাইটিং, তাহলে তোমাকে এই জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিং উল্লেখ করতে হবে। কি লিখতে হবে যে ফ্রি হ্যান্ড রাইটিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি বিকজ I am a student of English department first year. সরি বলো। হ্যাঁ হ্যাঁ কোন জায়গায়? ও আচ্ছা হ্যাঁ ইজ হবে, হ্যাঁ হ্যাঁ ইজ হবে, ইজ হবে, হ্যাঁ হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, আমি জায়গায় ফোকাস করিনি আসলে। বিকজ আই এম আ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে যে ফার্স্ট ইয়ারটা তুমি কোথায় দিতে পারতা? কিছু না বলো তো এখানে কি হবে? ভালো হইতো না। আই এম এ স্টুডেন্ট অফ অনার্স ফার্স্ট ইয়ার, তাই তো? সেটা বলতে পারো আই এম আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অথবা আই এম এ স্টুডেন্ট অফ অনার্স ফার্স্ট ইয়ার। কোথায়? ইন ইংলিশ ডিপার্টমেন্ট, তাই না? ইংলিশ ডিপার্টমেন্টের। স্যার এটা শুরুতে দিলে মূলত ভালো লাগতো। বলো। মানে মূলত শুরুতে দিলে বিষয়টা আরো সুন্দর দেখাতো। তাই বলছে বিকজ আই এম আ স্টুডেন্ট অফ অনার্স ফার্স্ট ইয়ার ইন ইংলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো এটা দিলাম। এবার দেখো নট অনলি একাডেমিক এডুকেশন, এইটা হঠাৎ করে চলে আসলো, এই জায়গায় তুমি কেন নিয়ে আসলা? নট অনলি একাডেমিক এডুকেশন, ইট অলসো হেল্পস মি টু ফিউচার লাইফ। এই সেন্টেন্সটাতে একটু ভার্ব বা ইয়ার মিস্টেক আছে, সেটা হলো যে আমি বলতে পারি ইট অলসো হেল্পস মি, তাই তো? ইট হেল্পস মি নট অনলি, দেখো নট অনলির সাথে কোনটা আসে বলো তো? নট অনলির সাথে কোনটা আসে? এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, যদিও অ্যাডভান্স রাইটিং এটাকে কেউ অতটা খেয়াল করে না, অ্যাডভান্স রাইটিং অতটা খেয়াল করে না, এটা আমরা পরে দিলে ভালো হতো সেন্টেন্সটা, যে ইট হেল্পস মি, ইট বলতে বোঝাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন ঠিক আছে, কারণ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বোঝাচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং এখানে কি হেল্পস হবে নাকি? জি স্যার। তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং হেল্পস মি নট অনলি ইন মাই একাডেমিক এডুকেশন, তাই তো? নট অনলি ইন মাই একাডেমিক এডুকেশন বাট অলসো কি হবে? ইন মাই ফিউচার লাইফ। এখানে টুটা ইউজ করা যাবে না, ঠিক আছে? তো বাট অলসো ইন মাই ফিউচার লাইফ। এবার বিকজ যখন তুমি দিয়েছো, বিকজ কি নতুন সেন্টেন্সে হবে নাকি এই সেন্টেন্সেরই সাবঅর্ডিনেট ক্লজ হবে? এই সেন্টেন্সেরই সাবঅর্ডিনেট, এই সেন্টেন্সেরই সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে বিকজ আই অ্যাম নো হবে নাকি আই নো হবে? স্যার আই নো। এমটা হয়তো ভুলে চলে এসেছে। এমটা কখন আসবে? কন্টিনিউয়াস টেন্সে আসবে, অথবা লিঙ্কিং ভার্ব হিসাবে আসবে, বা বি ভার্ব হিসাবে আসবে। কিন্তু এখানে যেহেতু নো, তার মানে এখানে আই নো এভরিথিং বলছে, বিকজ আই নো এভরিথিং বাট আই অ্যাম নট রাইটিং হবে না, আই ক্যান নট রাইট, তাই তো? এই যে এক্সপ্রেশনগুলো একটু মিস্টেক হচ্ছে। আই ক্যান নট রাইট মাই পেপার, হ্যাঁ আমি জানি সব কিছু কিন্তু আমি লিখতে পারি না, এটা তুমি বলতে চেয়েছো, তাই তো? দ্যাট ইজ হোয়াই আই অ্যাম টু লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ। ইংলিশের এটা বড় হতে দিবা, এ কারণে আমাকে শিখতে হয় অথবা আমি শিখতে চাচ্ছি, কোনটা? হ্যাঁ, এখানে দ্যাট ইজ হোয়াই পরে কমা দিবা, দ্যাট ইজ হোয়াই আই ওয়ান্ট টু লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ, তাই তো? অথবা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, যেটাই বলো তুমি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। B2 এর ব্যবহারটা হলো আমাকে কোনো কাজ করতে হয়, জেনারেলি আমাকে কোনো কাজ করতে হয়। আমি কি এখন শিখছি নাকি শিখবো? আমি কোনটা উদ্দেশ্যে লিখতে চাইছি এটা বলো তো? শিখবো। যদি I am to ইউজ করতে হয় তাহলে এটা জেনারেল হয়ে গেছে, যে আমি শিখি,
সুতরাং আই অ্যাম টু লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ, তাই তো? আমাকে কি করতে হয়? এই কাজটা করতে হয়। তুমি কি এখন করো না করবা ভবিষ্যতে? করব। হ্যাঁ, তার জন্য তোমার এই জায়গাটা ভুল হয়েছে। হ্যাঁ, বি টুটা কখন ইউজ করি? যখন আমাদের কোনো কর্তব্যমূলক কাজ হয়, মানে আমাকে এটা করতে হয়। যেমন অ্যাজ এ স্টুডেন্ট আই অ্যাম টু স্টাডি, অ্যাজ আ টিচার আই অ্যাম টু টিচ মাই স্টুডেন্ট, হ্যাঁ, অথবা অ্যাজ আ টিচার হি ইজ টু টিচ হিজ স্টুডেন্ট। এরকম তখন হচ্ছে কি, যেটা তার দায়িত্ব কর্তব্য, এই সেন্সটা ব্যবহার করতে আমরা বি টু ইউজ করি। ঠিক আছে, এগুলো আমরা আসবে আরও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে সেন্সগুলো, সেগুলো তখন আমরা এক এক করে দেখবো, এক একটা সেন্স শিখবো, আর ওইগুলোতে আমরা প্রয়োগ করার চেষ্টা করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্যার এই যে লাইনটা স্যার, স্যার এই যে সাবজেক্টটা কি আসবে স্যার, এটা আরেকবার বলেন। ফ্রি হ্যান্ড রাইটিং আসবে এখানে। ইট বলতে কি বোঝাতে চেয়েছে এই জায়গায়? ইট বলতে স্যার ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, ওই জন্য, কারণ ইটটা দিয়ে তো আমরা কাকে বোঝাতে যাচ্ছি আগের সেন্টেন্সে, সেটা তো ক্লিয়ার হচ্ছে না। যদি আমরা ধরে নিচ্ছি, মানে মনে ধরে নিচ্ছি, কিন্তু টেকনিক্যালি এটা মিস্টেক। কারণ আমি একটু জিনিসটা বলে রাখি, এই জায়গায় একটু খেয়াল করো, যে আমরা মনে করো আমি বললাম যে রিমন ইজ উইথ সিমন, হি আচ্ছা হি হেল্পস হিম ইন হিজ নেসেসিটি। এখন তুমি কি ক্লিয়ার করতে পারবে যে কাকে দিয়ে কি বলতে যাচ্ছি? এই মুহূর্তে যদি আমি ক্লিয়ার করতে চাই, তাহলে হি দিয়ে কাকে বোঝাচ্ছে? হিটা রিমন। হি রিমনকে বোঝাচ্ছে, তাই তো? আর হিমকে সিমন। অতএব স্যার এই জন্য ন্যারেশনের পাশে যখন আমরা অনেক সময় এস এম ইউজ করতাম, মানে নামের প্রথম অক্ষরগুলো, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা শেখার সময় ইউজ করছি, কিন্তু দেখবো যে অ্যাডভান্স রাইটিং এগুলো ইউজ করা হয় কখন? ওগুলো আমরা ব্যবহার করি প্র্যাকটিক্যালি? না স্যার, ওগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি না। ওটা জাস্ট তোমার ন্যারেশনের সময় তুমি যেন ক্লিয়ার করতে পারো, এই জন্য ওটা ব্যবহার করা হয়েছে। ওগুলো আমাদের দরকার নেই। কিন্তু এখন কি, হিম দিয়ে সিমনকে বোঝাচ্ছে এবং হি দিয়ে সিমন মানে রিমনকে বোঝাচ্ছে। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে লিখতাম, এইভাবে যে সিমন ইজ উইথ সীমা, এবার বললাম শি হেল্পস হিম ইন হিজ নেসেসিটি, এইখানে কি ঠিক আছে? নো স্যার, না। আমি বুঝতে পারছি, আমার কাছে অর্থটা ক্লিয়ার। শি যেহেতু সীমা, হ্যাঁ, শি দিয়ে সীমাকে বোঝাচ্ছে, হিম দিয়ে রিমনকে বোঝাচ্ছে, এটা আমার কাছে ক্লিয়ার, অর্থটা ক্লিয়ার, কিন্তু টেকনিক্যালি কি ঠিক আছে? এই শি হচ্ছে কোথায় আছে? সাবজেক্টে আছে। শি কোথায় আছে? সাবজেক্টে। তাহলে সে আগের সেন্টেন্সের সাবজেক্টকে নির্দেশ করবে। কে সে? রিমন। রেফারেন্সটা ঠিক আছে? রেফারেন্সটা কি ঠিক আছে? না ঠিক নেই স্যার। না স্যার। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এখানে আমাকে পুনরায় নামটা লিখতে হবে জায়গায়। প্যাসিভ সীমা, তাই তো? হেল্পস, স্যার এখানে প্যাসিভ করে দিলেও তো হতো। না, ও তো আমি যাব না, আমি এটাতে যাই। ঠিক আছে, তো আমার প্যাসিভও দরকার নেই। আমি এই প্রোনাউন রেফারেন্সটাই ক্লিয়ার করি, নাউন প্রোনাউনের যে রেফারেন্সটা। ঠিক আছে তো? এবার রিমন ইজ উইথ সিমন, আর কি করে? সীমা হেল্পস রিমন ইন হিজ নেসেসিটি। এখন দেখো, তাহলে বুঝতে পারছো যে আমি যেহেতু আগের যে অবজেক্টে ছিল সে আবার পরের সেন্টেন্সে সাবজেক্টে চলে এসেছে, আগের যে সাবজেক্টে ছিল সে পরের সেন্টেন্সে অবজেক্টে চলে এসেছে। কিন্তু যদি আমি হয়তো আমি বাংলাটা বুঝে নিচ্ছি, কিন্তু টেকনিক্যালি এই মিস্টেকটা হয়ে যেত যদি আমি প্রোনাউনটা ওইভাবে ইউজ করতাম। কি কথা বুঝতে পেরেছো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। এই যে সেকেন্ড সেন্টেন্সে রিমনের জায়গায় আমি যদি এখানে হি দিয়ে দিতাম, তাও তো ক্লিয়ার বোঝা যেত। আমি তো বলছি যে তুমি যদি এখানে হিমটা ইউজ করো, তাহলে হিমটা দিয়ে কাকে বোঝাচ্ছে? স্যার এবার তো রিমনকে বোঝায় না, সেটা বোঝাক টেকনিক্যালি ভাবে, এটা তো অবজেক্টে আছে। তাহলে আগের সেন্টেন্সের অবজেক্টে আছে কে? সিমন আছে। বলো কে আছে অবজেক্টে? আছে কি আগের সেন্টেন্সের অবজেক্টে? স্যার সীমা আছে। সীমা আছে। তাহলে কি ওটা হলো? রেফার করলো আগেরটাতে ওই জায়গায়? না স্যার। স্যার যদি এখানে হি হেল্পস হার ইন হিজ নেসেসিটি, তাহলে কি ঠিক হবে? হ্যাঁ, তাহলে তো হবে, তাহলে তো হবে। তখন তো আমরা বোঝাচ্ছি যে কাকে বোঝাচ্ছে। আমি যদি এখানে হি লিখি, তাই না? জি স্যার। হি কে? রিমন। আর হার কে? সীমা। তাই তো? এখানে তাহলে আমি এখানে হার দিব। তাহলে তো এখানে ঠিকই আছে, আর তো কোনো সমস্যা নেই, আছে? কারণ হি দিয়ে ওই সাবজেক্টে রিমনকে বোঝাচ্ছে, হার দিয়ে ওই অবজেক্টকে সীমাকে বোঝাচ্ছে।
ওইটা কি মানে রিডান্ডেন্সি সমস্যা না, একটা গ্রামার একটা ইয়ে আছে, ওইটা কি হয়? না, রিডান্ডেন্সি তো আলাদা জিনিস। রিডান্ডেন্সি কোনটা? আমি যদি আবার এখানে রিমন ইউজ করি তখন রিডান্ডেন্সি। হ্যাঁ জি স্যার, যখন নাম ইউজ করতেছেন স্যার তখন তো রিডান্ডেন্সি প্রবলেম হতেছে। হ্যাঁ অবশ্যই, এখানে রিমন আবার এখানেও রিমন ইউজ করলাম, তাহলে এটা মিস্টেক, তাই না? এটা মিস্টেক। একটু মিউট রাখো, কারণ আমার এখানে প্রোনাউন কেন আবিষ্কার করা হয়েছে, যাতে আমি রিপিট না করি। আমি এখানে হি দেব, আর না হলে যদি আমি সীমাকে নিয়ে আসি তাহলে সীমাকে আমি পুনরায় এখানে নিয়ে আসবো। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো মোটামুটি আমরা বেশ কিছু রাইটিং পড়লাম, তা দেখলাম যে অধিকাংশই তোমরা ভালোই লিখেছো। আশা করি এটা প্রথম রাইটিং হিসাবে তোমরা ভালো করেছো। এই যে বললাম যে প্রথম লেখা হিসাবে তোমরা ভালো করেছো, এবং অধিকাংশই তোমরা যেহেতু এখানে ইংলিশের স্টুডেন্ট, আমি যেটা বলতে চাচ্ছি সেই জন্য হয়তোবা এই দক্ষতাটা তোমাদের ভালো এসেছে। এর বাইরে হয়তো অনেকেও থাকতে পারো। তো আমি মনে করব যে তোমরা এই লেভেলের না, যে লেভেলটা লিখেছো, আমি তোমাদেরকে আরও নিচু লেভেলের থেকে সেখান থেকে আগামী ক্লাস থেকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? তো ধীরে ধীরে ওই জায়গাগুলোতে আমরা ফোকাস দেওয়ার চেষ্টা করবো। যারা দুর্বল আছো তাদেরও মনে করার দরকার নেই যে স্যার এত অ্যাডভান্সের মধ্যে আমি পারবো কি না, এরকমটা ভাবার কোনো কারণ নেই। বরং তুমি এদের ভিতরে থাকলে তোমার লেভেলটা একটু অ্যাডভান্স হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো স্টুডেন্টদের মধ্যে থাকলে কি হয়, তুমি খারাপ হয়ে যাবে না ভালো হয়ে যাবা? বলো তো। হ্যাঁ, তুমি আরো ভালো হয়ে যাবে। আর খারাপের ভিতর থাকো তুমি ওই লেভেলটা নিচেই থাকবা। অতএব যারা ভালো করেছো তারাও মনে করার দরকার নেই আমি পারি, তাই তো? আবার যারা খারাপ করতেছো তারাও মনে করার দরকার নেই আমার দ্বারা হবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং লেখালেখি করতে হবে, এই যে লিখতে থাকতে হবে। তোমরা হয়তো লিখবা, আমি প্র্যাকটিস করাবো, তোমাদের দেখাবো, হ্যাঁ? তারপরে আস্তে আস্তে দেখো মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমি বুঝে যাবো যে এর ভিতরে কারা মোটামুটি একটু ভালো পারতেছো, কারা খারাপ পারতেছো। অতএব সেটা আমি ধরে যাবো। অতএব আস্তে আস্তে সেই জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করব। কিন্তু আমাদের প্রতিনিয়ত রাইটিং থাকবে, প্রতিনিয়ত লেখার প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কিছু কাজ দিব, বেশি বড় কাজ দিব না। বেশি বড় কাজ দিলে তোমরা প্রেশারে কাজ করবা, তখন ওটা আরও খারাপ হয়ে যাবে। বরং আমি খুবই ইজি ছোট ছোট কাজ দিব প্রথম অবস্থায়, যে জায়গাগুলোকে হয়তো একটা প্যারাগ্রাফ লিখতে দিলাম, কোনো একটা বিষয়ের ছোট একটা প্যারাগ্রাফ, বেশি না, হয়তো খুব জোর 10 লাইন, 5 থেকে 10 লাইনের মধ্যে লিখবা, ঠিক আছে? তো এইভাবে, যেহেতু আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে কবে বলো তো? মঙ্গলবার। হ্যাঁ, পরবর্তী যেহেতু ক্লাস হচ্ছে মঙ্গলবার, তোমাদের কি বারে ক্লাস? মঙ্গলবার এবং শুক্রবার, তাই না? তো এর জন্য তোমাদের আমি ওই বইটা থেকে কিছু ওয়ার্ড দিব। মোটামুটি মনে করবা যে প্রতিদিনের জন্য 3টা করে ওয়ার্ড। কয়টা করে? প্রতিদিনের জন্য 3টা করে। হ্যাঁ, তা ওই বইটা থেকে আমি ছবি তুলে পিডিএফ করে ওটা আমি দিয়ে দিব। তোমরা প্রতিদিনের জন্য 3টা করে ওয়ার্ড পড়বা। মানে 3টা করে ওয়ার্ড পড়া মানে ওখানে প্রায় 12-13টা ওয়ার্ডের অর্থ তুমি জেনে যাবা, এবং ওখানে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে, সেন্টেন্স লেখা আছে, ওগুলো তোমরা মুখস্থ করবে না, জাস্ট পড়বা যে ওই ওয়ার্ডটা কীভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এইভাবে মোটামুটি যদি আমরা 3টা করে ওয়ার্ড দেখি তাহলে মাসে হচ্ছে কয়টা? ওখানে টোটাল 400টা ওয়ার্ড এরিয়া আছে। 400 ওয়ার্ড মানে যদি 3টা-4টা করে ধরো প্রায় 1400-1500 ওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমরা এখানে পড়ছি কত? স্যার হ্যাঁ বলো। স্যার ওগুলা কি ওই যে কনজুগেশন অফ ভার্ব এবং ওই যে ডেরিভেটিভস ওইগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর সাথে রিলেটেড। তাহলে তোগুলো তুমি ইউজটা বুঝবে। যাদের কাছে বই আছে তারা তো তোমরা বই থেকে পড়বা, ওই বইটা যাদের কাছে আছে। আর যাদের কাছে নেই তোমরা একটু পিডিএফ থেকে দেখবা। তাহলে একটা ওয়ার্ডের সাথে যে ডেরিভেটিভগুলো দেওয়া আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভের যে ব্যাপারগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের ওখানে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই শব্দগুলো একটু তোমাদের লেখার ভিতরে ইউজ করো। হ্যাঁ বলো। স্যার আপাতত আপনি পিডিএফ দিবেন? হ্যাঁ, আমি ওটা দিয়ে দিব, ওটা আমি দিয়ে দিব, সমস্যা না। আর তোমাদের এই যে ইয়া থেকে আমরা ছোট ছোট করে 2-1টা করে টপিক আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এই যে তোমার প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটার এই বইটার তোমাদের একটু আমি দিব। বিশেষ করে স্যার ওইটা কি ধারাবাহিকভাবে দিবেন নাকি যেটা আমাদের প্রয়োজন শুধু সেটা দিবেন? আমি আমার প্রয়োজন অনুসারে দেব তোমাদের সাথে, ঠিক আছে? ধারাবাহিকভাবে তোমরা একটু পড়ে নিবা, যদি সম্ভব হয় ধারাবাহিকভাবে পড়বা, কারণ আমি ধারাবাহিকভাবে দিতে গেলে হয়তো ইয়া করতে পারবো না, কিন্তু তোমরা একটু ধারাবাহিকভাবে পড়বা, ঠিক আছে?
জি স্যার। কিন্তু আমি যে টপিকটা দিব সেটা পড়ে শেষ করে তারপর, কারণ ওই আলোচনাটা তখন ওই দিনে আমরা একটু করে নিয়ে ওইটাকে তুলে নিয়ে তারপর আমরা আবার লেখালেখি চলে যাব। আমি স্যার আমার কাছে এই মুহূর্তে এই বইটা নাই। একটু বইটা নিয়ে ফেলো, হ্যাঁ একটু বইটা দ্রুত নিয়ে ফেললে পরে কাজ দিবে, কারণ বইটা এলোমেলো করে পড়া যাবে না, তোমরা একটু নিয়ে ফেলবা। স্যার ওয়ার্ড যে দিবেন ওইটা কোন বই থেকে? ওটা হচ্ছে ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং, হ্যাঁ ইংলিশ মজার একটা বই আছে না, ফ্রি হ্যান্ড রাইটিং রফিক স্যার। ওইটা এখন অনলাইনে অর্ডার করা যায়, 450 টাকা নেবে, আমি সেদিনকে কিনে আনছি। স্যার এই বইটাও কি কিনবো? তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা। যারা রাজশাহীতে থাকো তাদের তো সমস্যা নাই। আচ্ছা, তোমাদের প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইখানে দেখবা এই জায়গাটা অনেকের মিস্টেক হয়তো রাইটিং করতে গিয়ে, এই জায়গাটা আমি দিতে যাচ্ছি, সেটা হলো চ্যাপ্টার 30। সবাই যদি বইটা থাকে একটু খোলো তো, সবাই ঠিক আছে না দেখি। চ্যাপ্টার 537 পেজ। জি স্যার বের করছি। 537 টপিকটা বলুন কি আছে বলো তো? দ্য মিস্ট্রি অফ স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখো এইখান থেকে পড়বা মিস্ট্রি অফ স্ট্রাকচারে পুরো একদম পুরো লাইন বাই লাইন পড়বা। হ্যাঁ পুরো লাইন বাই, মানে মাঝে মাঝে পড়বা না। হয়তো এই কথাগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না, দরকার না হোক, কিন্তু তোমাদের কাজ হবে চ্যাপ্টার 30। ঠিক আছে, এই যে এই জায়গাতে কানেকশনে তোমাদের অনেকের প্রবলেম হয়, যে কানেকশনটা আমি একটু ধরে দিতে চাচ্ছি। এই জন্য তোমাদের কাজ হবে চ্যাপ্টার 30। না আমি তো স্ক্রিনে দেখাচ্ছি না, আমি বই থেকে দেখাচ্ছি। হ্যাঁ 537 পেজ, যাদের কাছে বই আছে তোমরা, আমি একটু রুলস বলে দিই, প্রি ডিটারমিনার্স পর্যন্ত। তার মানে কত পেজ দাঁড়ায় স্যার? 537 থেকে 542 পেজ পর্যন্ত, বেশি না, 5-7টা পেজ জাস্ট রিডিং করলে হয়ে যাবে। তারপর যদি কোনো কিছু না বুঝো ক্লাসে গ্রুপে দিয়ে দেব টপিকগুলো। হ্যাঁ যদি একটু পারো দিয়ে দাও, সমস্যা না। তুমি একটু তাহলে কে দিচ্ছ দায়িত্বটা? স্যার দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে দিয়েছো? আচ্ছা, তাহলে হচ্ছে 537 থেকে 542 এখানকার দেখবা যে প্রি ডিটারমিনার, মানে পঞ্চম টপিক হচ্ছে প্রি ডিটারমিনার্স। ঠিক আছে, এখান থেকে একদম হোয়াট ইজ মিন বাই স্ট্রাকচার, এখান থেকে শুরু করে একদম প্রি ডিটারমিনার্সের প্র্যাকটিক্যাল যে ম্যাটেরিয়াল আছে, এক্সারসাইজ, ওই এক্সারসাইজ সহ শেষ করবা। ঠিক আছে তো সবাই? ঠিক তো? জি স্যার। জি স্যার। ওকে, এটা গেল একটা কাজ, এটা হচ্ছে গ্রামারের জন্য একটা কাজ। তাহলে হচ্ছে read the chapter 30 page 537 থেকে 543 পর্যন্ত, এই পর্যন্ত from ওকে। সেকেন্ড হচ্ছে write a short paragraph on your reading room। সবাই একটা রিডিং রুম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবা, কোনো দিকে বানিয়ে সানিয়ে, কিন্তু মানে কোনো দিকে কপি করবে না, কিন্তু মানে তোমার রুমটা, তোমার রুমে যা আছে ভাঙা চোরা যদি থাকে তাও যদি ওয়ার্ড যদি মাথায় না আসে স্যার, তাহলে স্যার ওইগুলো কি গুগল থেকে করতে পারো? হ্যাঁ তুমি ওয়ার্ডগুলো একটু সার্চ নিতে পারো, কিন্তু দেখা করে কপি করবে না কোনো জায়গা থেকে, যে এক জায়গায় হঠাৎ করে লিখে দিল তুমি কপি করে নিও, তুমি একটু হেল্প নিতে পারো যে আমার সেন্সটা মাথায় আসতেছে না এটা। ঠিক আছে তো? কিন্তু দয়া করে তুমি কপি করা শুরু করো, তোমার কিন্তু এই মানে পরের দিন থেকে আর ভালো লাগবে না নিজে নিজে লিখতে। হ্যাঁ বলো স্যার। তবে যে প্রিপোজিশন বিশেষ করে এগুলোর হেল্প তো নিতে পারবো না নাকি? না তুমি বই থেকে হেল্প নাও, গ্রামারটা আমার বই থেকে হেল্প নাও। তুমি ভুল করো, তোমার ভুলটা অনেকের ভুল হতে পারে। ঠিক আছে, তুমি ভুল করো, সেটা সমস্যা না, তুমি হেল্প নিবা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে তুমি একটা গুগলে সার্চ দিয়ে লিখলা যে রাইট আ প্যারাগ্রাফ অন রিডিং রুম, তুমি ওটা থেকে কপি করে নিয়ে দিয়ে দিলা, এটা বলতে চাচ্ছি, এটা করবা না। স্যার আদৌ কি রিডিং রুম আলাদা হয় নাকি রিডিং রুম আর বেডরুম একই হয়? না
না ওইটা তাহলে তেমনই হোক, তাহলে তারটা তাই করবে সে, যে আমার রিডিং রুম নাই আলাদা করে, আই হ্যাভ নো সেপারেট রিডিং রুম, তাই তো, আই ইউজ মাই বেডরুম অ্যাজ রিডিং রুম, ঠিক আছে তো, আই হ্যাভ আ টেবল অ্যান্ড এইভাবে, মানে তোমার যেটা তুমি সেটাই বর্ণনা করবো, তোমার আশেপাশে তাকাবা আর লিখবা। ফ্রি রাইটিং কিন্তু আমরা কিন্তু, হ্যাঁ বলো, হ্যাঁ কেউ কিছু হ্যাঁ একটু বলো, কেউ কিছু টার্গেটটা কি আপনার ইনবক্সে দিব ছবি তুলে? হ্যাঁ ছবি তুলে তোমরা ইনবক্সে দিবে, এটা সুন্দর করে লিখবে, আমি এটা দেখবো। স্যার এটা কি কোনো লেন্থ নির্দিষ্ট আছে? হ্যাঁ এটা আমি একটু বলছি, হ্যাঁ এটা একটু আমি বেশি লিখতে দিব না, জাস্ট উইদিন 10 সেন্টেন্সেস, বেশি লেখার দরকার নেই, জাস্ট এতটুকুই, চাপ নিবা না, ঠিক আছে তো, ফ্রি মাথা থেকে ফ্রি বের করবা, ফ্রিলি বের করবা, হ্যাঁ চাপ নিয়ে না যে আমাকে মুখস্থ করতে হবে দিয়ে লিখতে হবে এমনটা না, তোমার আশেপাশে যা দেখতেছো, তোমার টেবিলের উপরে একটা ভাঙা, তোমার পাশে একটা ভাঙা বুক সেলফ আছে সেটাও দিতে পারো, অথবা ভালো বুক সেলফ আছে সেটাও দিতে পারো, তুমি যে মুহূর্তে লিখতেছো সেই মুহূর্তে দেখো তোমার টেবিলের উপর 2-4টা বই আছে, বইলা লেখো যে কি আছে, তুমি কোথায় বই দিয়ে লেখো, কোথায় চেয়ার আছে, কোন সাইডে তোমার বেড আছে, কোন দিকে জানালা আছে, কোন দিকে ছাদ আছে, কয়টা ফ্যান আছে, সে ছোটোবেলায় যেমন পড়তা ওইরকম করে, কিন্তু একটু অ্যাডভান্স রাইটিং, ঠিক আছে, একটু বড় করে নিজের মতো করে লেখার চেষ্টা করবা। ফ্রি রাইটিং মানেই হচ্ছে তুমি যা দেখতেছো যা ভাবতেছো তাই লিখবা, ভুল বলে কিছু নয়, তুমি যা লিখবা তার ভিতরে কোনো ভুল ধরবো না আমি, শুধুমাত্র ওই টেকনিক্যাল ভুল ছাড়া, তাছাড়া তোমার যদি তথ্যগত ভুলও হয় আমি ধরবো না ওটা, হ্যাঁ আমি তোমার শুধু লেখাটা দেখবো, মনে থাকবে? এগুলো লিখতে গেলে ভোকাবুলারিটা কি একটু মানে খুঁজে বের করে রাখা যাবে? বলো বলো, বলতেছি এইটা লিখতে গিয়ে শব্দ অর্থটা কি খুঁজে বের করে একটু লেখা যাবে? আমি বলতেছি পুরো ফ্রি রাইটিং মানে কোনো গাইড থাকবে না, কোনো হেল্প থাকবে না। আমি টেবিলে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি ইংলিশ জানি না, তখন তার কি করব? তখন তুমি ওই বাংলাটা লিখে শুধু একটু সার্চ দাও, গুগল থেকে ওয়ার্ডটা সার্চ দাও, ঠিক আছে? ঠিক আছে। এখানে কি স্যার রিডিং রুমের স্যার ডেসক্রিপশন দেব নাকি না এটা রিলেট করে স্যার কোন সেন্টেন্স মেক করতে পারবো? আচ্ছা কার্ডটা একটু মিউট করো তো আলামিন, একটু তুমি ইয়ারফোন ইউজ করো, হ্যাঁ তা না হলে পুরো কথাগুলো রিপিট হচ্ছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা তুমি তোমার রিডিং রুম নিয়ে যা খুশি লিখবা, ঠিক আছে? ওই যে বলে আমি তো কোনো গাইড দিব না, যদি তোমাকে গাইড দিই তাহলে তো ফ্রি রাইটিং হলো না, হলো? বলো তো। জি স্যার। মানে আমি তোমাকে তো কোনো নির্দেশনা দিব না, যে আমি তোমাকে বলেছি ফ্রি রিডিং মানে রিডিং রুম নিয়ে তুমি লিখবা, এখন তুমি যা লিখবা। স্যার যতটুকু বলছেন এইটুকু থাক, এখন স্পয়েল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছু বলেই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং মানে কোনো গাইড থাকবে না, তুমি মনে যা চাইছে তুমি তাই লিখবা, এটা আমি বলতেছি, মনে থাকবে? জি স্যার। কোনো গাইড দিলে সেটা ফ্রি রাইটিং হয় না, কিন্তু মনে থাকবে। আচ্ছা হ্যাঁ আর কেউ কিছু বলতে চাইছো? স্যার আমি, হ্যাঁ বলো, একটু জোরে বলো, কথাটা শোনা যাচ্ছে না। স্যার আমি আমার একটা বই আছে যে পেসেস টু দা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জাকির হোসেনের, ওটা অনেক আগের। হ্যাঁ তো স্যার 537 পৃষ্ঠা তো নাউন ক্লোজ দেখা যাচ্ছে, এগুলাই পড়া? নাউন ফ্রেজ না তো, তোমার 537 পেজে দ্য মিস্ট্রি অফ স্ট্রাকচার, দেখো তো এই চ্যাপ্টার 30 কোথায় আছে, তুমি ইয়েতে যাও, কন্টেন্টে যাও, গিয়ে চ্যাপ্টার 30। স্যার আমারও তো অনেক পুরনো বই, এর তো মিল দিয়েছি স্যার। না আমারটা বইটাও পুরনো, এটা তো মিলে যাওয়ার কথা, কিন্তু মিলছি তো স্যার। চ্যাপ্টার 30 তে যাও তো, কি আছে দেখো, চ্যাপ্টার 30 কাইন্ডস অফ ক্লজেস। হ্যাঁ কাইন্ডস অফ ক্লজেস। আচ্ছা তুমি তাহলে চ্যাপ্টার, আচ্ছা চ্যাপ্টারের নাম দিয়ে খুঁজলে তো হয়। হ্যাঁ এবার দ্য মিস্ট্রি অফ স্ট্রাকচার এটা দিয়ে খোঁজো, দ্য মিস্ট্রি অফ স্ট্রাকচার, দ্য মিস্ট্রি অফ স্ট্রাকচার এটা দিয়ে খোঁজো। গ্রুপে তো একজন দিয়ে দিচ্ছি, কম্পিউটার করে নিতে হয়। আচ্ছা তুমি আমাকে পরে কল দিও বা তুমি একটু ছবি দিও, আমি তোমাকে ছবি দিব, ওই চ্যাপ্টার অনুসারে খুঁজবা, হ্যাঁ চ্যাপ্টারের নাম দিয়ে খোঁজো অথবা আছে কিনা দেখো, আর না হয় ওই যে ছবি দিয়েছে ছবি দিয়ে প্রথমে একটু মিলিয়ে নিবা, হ্যাঁ কেউ একজন ছবি দিয়েছে ওর সাথে মিলিয়ে নাও। আচ্ছা স্যার, আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, তাহলে তোমাদের থাকলো এই দুটা কাজ আগামী দিনের জন্য, এবং প্রত্যেকটা ক্লাসে ভাববা যে শেষে আমাদের কিছু না কিছু রাইটিং থাকবে, মোটামুটি আধা ঘন্টা রাইটিং থাকবে, আর বাকি আলোচনা তো থাকবে যে কীভাবে আমরা ডেভেলপটা করতে পারি। ওকে, তো এমনি আর কারো কোনো কথা আছে, কোনো ইনস্ট্রাকশন বা কোনো কিছু যদি থাকে একটু বলো, নাহলে আজকে এখানে শেষ করবো, অনেক বেজে গেছে যেহেতু। স্যার আরেকটা গ্রামার বইয়ের কথা বলছিলেন, নামটা একটু বলে দিবেন আরেকবার? কোন গ্রামার বই? এই যে কিছুক্ষণ আগে বললেন স্যার, নামটা ভুলে গেছি। প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাই তো স্যার? এটা স্যার আরেকটা বলছিলেন, মানে ওইটা ওটা স্যার ওই যে ওটার দরকার নেই তো এখন, তুমি আগে এটা শেষ করো, দিয়ে আমাকে বলো, আমি বলেছি তো। আচ্ছা ঠিক আছে, সম্ভবত ওই যে রফিক স্যারের বইটার কথা বলছেন, ওইটা ফ্রি হ্যান্ড রাইটিং। জি জি স্যার, জি স্যার। এই যে ওটার নামই তো ফ্রি হ্যান্ড রাইটিং, এইটুকুই, তারপরে ওটা দিয়া দেওয়া আছে। ঠিক আছে, তো রফিক, এম রফিক সম্ভবত, হ্যাঁ, মোহাম্মদ রফিক। স্যার আলামিন, তোমার খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো, কে কি বলতে চাচ্ছ বলো। হ্যাঁ, কেউ কিছু বলতে চেয়েছ? স্যার বলে চুপ হয়ে যাচ্ছ, কেটা সে কে? স্যার হ্যাঁ বলো। স্যার বলতে চাচ্ছিলাম যে ভোকাবুলারিতে ভালো করার জন্য কি মানে আলাদাভাবে কোনো বই পড়বো ভোকাবুলারির উপরে? ভোকাবুলারির জন্য কোনো বই পড়া লাগে না, তুমি এমনিতে পড়ো, ঠিক আছে? তো ওই ভোকাবুলারিতে কাজেও লাগে না, মনে থাকবে। তুমি আশেপাশে যা পড়তেছো সেখানে যে ভোকাবুলারি পাচ্ছ এগুলোও অ্যাক্টিভলি কাজে হয়, কিন্তু আলাদা করে ভোকাবুলারি পড়ে খুব একটা কাজ হয় না। অতএব অতটা সময় নষ্ট করার দরকার নেই, আমি তোমাকে যা বলছি তুমি তাই করবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বেশি বেশি করে পড়ো, বেশি বেশি করে তোমার সামনে যা আসবে। তুমি তো ইংলিশ সাহিত্যে পড়তেছো, তোমার আবার ভোকাবুলারি আলাদা করে শিখতে হবে কেন? আমার কথা হলো এইটা, ভোকাবুলারি আলাদা করে শিখবো যারা ইংরেজি সাহিত্যের বাইরের স্টুডেন্ট, তারা যারা ইংরেজি সাহিত্য পড়ে ওদের জন্য ভোকাবুলারি বাইরে থেকে পড়তে হবে না। তুমি তোমার যে একাডেমিক পড়াশোনা আছে তাই তুমি পড়তে থাকো, তোমার প্রচুর ভোকাবুলারি হয়ে যাবে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে যেভাবে নির্দেশনাগুলো দিলাম এভাবে একটু মেনে আগাও, দেখো ভালো হয়ে যাবে। হ্যাঁ ওকে, আর একটা জিনিস খেয়াল রাখবে, আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছি, আমরা কিন্তু গ্রামার পড়তে আসিনি, মনে থাকবে তো? হ্যাঁ, তারপরও আমরা গ্রামারটাকে গুরুত্ব দিয়ে পড়বো, আমাদের মূল টার্গেট থাকবে লেখালেখি। তুমি লিখতে যাবা, তুমি বাড়িতেও লিখতে পারো, কোনো কিছু লিখতে গিয়ে যেটা সমস্যায় ফিল করছো সেটা তুমি ক্লাসে আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার আমি এরকম একটা জিনিস লিখতে গিয়ে একটা সমস্যা ফিল পেলাম, আমি ঠিক বুঝতে পারলাম, তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর যে গ্রামাটিক্যাল বিষয়গুলো তোমাদের মিস্টেক হয় বেশি, সেই জায়গায় আমি ফোকাস দিব, সেইগুলোকে আমি পড়তে দিব, তোমরা একটু ভালো করে পড়বা, এইটুকু হেল্প তোমরা করলেই হবে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, গুড নাইট। অনেক বেজে গেছে 12টা প্রায়, আগামীকালকে আবার দেখা হবে। না, আগামীকালকে আজকে সাথে থাকবো না, আজকে এখানে শেষ করি। গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।